আচ্ছা, তুমি আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাকে আলোচনা করব বলে ঠিক করে রেখেছি, সেটা অলরেডি আমরা একটা এপিসোড করে নিয়েছি আগে। তাও আমি তোমাকে রিকোয়েস্ট করব যে ওই বিষয়টা যদি আবার আজকে একটুখানি বলো। সেই বিষয়টা হচ্ছে আত্মাকে নিয়ে। কারণ এই আত্মা আর ভূত মানুষের মধ্যে এমন ভাবে, মানে কি বলবো, ওই রন্ধে রন্ধে বিশ্বাস বলে না, সেরকম একটা ব্যাপার যে আত্মা আছেই। আত্মা বলে, আত্মার অস্তিত্ব আছে। এবার কখনো কখনো আত্মাকে ভূত বলছে, আবার ভূতকে আত্মা বলছে। কখনো কখনো বলছে যে আত্মাটা ভূতে পরিণত হয় কখন, যখন কারুর আশা আকাঙ্ক্ষা থাকতেও সে মারা যাচ্ছে বা অপঘাতে মৃত্যু হচ্ছে, তারা ভূতে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝেছো? এটা হলো ভূতের ডেফিনেশন। আর আত্মা আছে বলছে, আত্মা আছে বলেই তো আমাদের বিধানে এই যে মারা যাওয়ার পর যে আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান করি, তাতে আত্মার শান্তি কামনার জন্য আমরা পুজো আচ্ছা করে থাকি। তাহলে কি এটা ভুল? বুঝেছো? এইবার ওরা এতটাই, মানে স্ট্রং বিলিভার যাকে বলা যায়। এবার তখন যখন আমি পাল্টা প্রশ্ন করছি, আচ্ছা ঠিক আছে মানলাম তুই ঠিক, তাহলে আমাকে বোঝা কোথায় আছে, কিভাবে আছে, কি করে বুঝলি আছে, কি দেখলি এমন যেটা তোর মনে হয়েছে আছে। বলছে সেটা না, সে তো আমরা ভগবানকেও দেখিনি, তাহলে কি ভগবান নেই? তেমনি আত্মাকে আমি দেখিনি, কিন্তু আত্মা আছে। সে বুঝেছি। কিছুতেই, আর কি, আমি ওদেরকে কনভিন্স করতে পারছি না, বা ওরাও আমাকে কোনো তথ্য দিয়ে আমাকে কনভিন্স করতে পারছে না। বুঝতে পেরেছি। দেখ, এটা শুধু তারা যে কনফিউজ তা নয়, কিন্তু গোটা পৃথিবী এই এই আত্মার বিষয়টাকে নিয়ে কনফিউজড। গোটা পৃথিবী, শুধু যে আমাদের চারিপাশে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কনফিউজ তা নয়। হুম, হুম। তো একে একে যাই, বিষয়টা কিন্তু খুব গম্ভীর। তাই ভিডিওটা একটু বড় হবে, নয়তো কেউ বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। এবারে প্রথমে বলি যে আমি যেগুলো বলবো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার আমার হুম, বিবেচনা থেকে, নিজস্ব, নিজস্ব আমার ব্যক্তিগত। নিজস্ব। আমি আমি কোনো জিনিসকে পড়ে বা কোনো জিনিসকে শুনে আমি বলছি না। এটা আমার নিজস্ব অনুভূতি, বিচার, বিবেচনা থেকে যেটা আসছে সেই হুম, হুম, বিষয়ে সেই সেই জিনিসটা আমি সকলের সামনে রাখছি। এবং সবাইকে বলছি যে এগুলো কিছু বিশ্বাস করতে বলছি না আমার কথায়, কারণ সেটাও তাহলে একটা হুম। অন্ধবিশ্বাস হবে। আমার খালি বলার উদ্দেশ্য এটাই যে একটু ভেবে দেখতে হবে। হ্যাঁ, ভেবে একদম। দেখুক, মানুষ নিজে বিচার করুক। ভগবান বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটাকে খাটিয়ে নিজে একটু বিচার করে দেখ। তাহলে প্রথম হচ্ছে যে যে তুই যেটা বললি যে যাদের আশা পূরণ হচ্ছে না, যাদের অনেক আশা আশা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, তারা ভূত হচ্ছে। তো তাই যদি হয়, তাহলে পৃথিবীতে এত যে হিন্দু মারা যাচ্ছে, আমরা স্বর্গীয় অমুক লিখি কেন? কারণ আমরা ধরেই নি সেই ব্যক্তিটা স্বর্গে যাচ্ছে। আমরা তো কেউ বলি না যে সে ভূত হয়েছে বা প্রেত হয়ে গেছে। হুম। তাই না? আমরা কি লিখি? স্বর্গীয় অমুক। তাই লিখি তো, তার নামের আগে স্বর্গীয় লিখি। সেটা তো বলতেই পারে, সম্মান বা ভালোবাসার খাতিরে আমরা হ্যাঁ, স্বর্গীয় লিখি। হ্যাঁ, তাহলে ভূতের কোনো মেনশন এখানে নেই। আর ভূতের অস্তিত্ব নেই, সেটা এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, ওটা নিয়ে আমি আর বলতে চাইছি না। আত্মা আর ভূতের মধ্যে তফাৎ হলো যে আমাদের কোনো শাস্ত্রে ভূতের কিছু পাবি না। মানে শাস্ত্র বলতে আমি বলছি প্রামাণিক শাস্ত্রে। প্রামাণিক প্রামাণিক শাস্ত্রে। শাস্ত্রে ভূত বলতে কিছু পাবি না। ভূত বলতে অতীত কালকে বোঝাচ্ছে, সেটাই ভূত। মানে যে ভূত পেতনি হুম, হুম, প্রেতাত্মা হুম। এই বিষয়ে কিছু পাবি না তুই। এইবারে তুই দ্বিতীয় যেটা বললি সেটা হচ্ছে যে আমাদের যে শ্রাদ্ধ ক্রিয়া, সেটা আত্মার শান্তির জন্য করা হয়। একদম ঠিক কথা। তো আত্মা যদি নাই থাকবে, তাহলে তার এই এই যে প্রক্রিয়াগুলো করছি আমরা, শ্রাদ্ধ হুম, শান্তি, হুম। তাহলে সেগুলো থাকতো না আমাদের সমাজে। এবারে এর পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা প্রশ্ন আছে। যারা আচ্ছা। এটাকে বলছে যে যেহেতু এইখানে লেখা আছে তাই আমরা শ্রাদ্ধ প্রক্রিয়াগুলো করছি, তো তাদেরকে আমার একটা প্রশ্ন আছে যে এই যে শ্রাদ্ধ প্রক্রিয়া বা এই যে কর্মকাণ্ডটা করছি, সেই কর্মকাণ্ডগুলো আমরা কিসের আধারে করছি, কিসের ওপর ভিত্তি রেখে? সেইগুলো কি বৈদিক কর্মকাণ্ড হচ্ছে, নাকি কোনো ব্রাহ্মণ বা একদল ব্রাহ্মণ এই জিনিসটাকে সৃষ্টি করে গেছে,
ভালো হোক খারাপ হোক যে কারণেই হোক না কেন, আমি বলছি এগুলো পরে অ্যাড করা হয়েছে, যেটা আগে ছিল না। সেটাকে একবার ভেবে দেখতে বলছি, যে এটা কি বৈদিক মতে আমরা করছি, নাকি বেদে আমরা কি পাই যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দাহ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা কর্মকাণ্ড বৈদিক মতে আছে, আমি যতটুকু দেখেছি বা বুঝেছি। কিন্তু দাহ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো কর্মকাণ্ড বিশেষভাবে নেই, তারপরে যেটা থাকছে সেগুলো পৌরাণিক কথায় তর্পণ বা এই ধরনের জিনিসগুলো আছে, সেগুলোর অন্য মাহাত্ম্য। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, এই যে চুল দাড়ি কাটা, নখ কাটা, গোটা গ্রামকে নিমন্ত্রণ করা, তাদেরকে খাওয়ানো, হবিষ্যি রান্না করা, এই যে জিনিসগুলো মানে দাহ করার পর থেকে এই যে 13 দিন ধরে বা 11 দিন ধরে যে হুম হুম। একটা ক্রিয়াকলাপ কর্মকাণ্ড হয়ে চলেছে ওই বাড়িতে, এইটা কি বৈদিক মতে হচ্ছে, না পৌরাণিক মতে হচ্ছে, নাকি কোনোটাই নয়, কিছু ব্রাহ্মণ সেটাকে আমাদের শাস্ত্র বলে আমাদের সমাজে ঢুকিয়েছে? এটাকে আমি একটুখানি যাচাই করে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ঠিক আছে, আমি তোমার হ্যাঁ কি না। মত? তোমার তোমার অভিজ্ঞতা বা তোমার ব্যক্তিগত এর পেছনে রায়টা কি, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই দেখ শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্যাপারে? দেখ যে কোনো জিনিস যখন করা হয় তখন সেটা হুম একটা সময়কাল নির্ধারণ করে করা হয়। যেই জিনিসটা আজ থেকে 5,000 বছর আগে প্রয়োজনীয় ছিল এবং বৈদিক নয়, সেটা আজকে নাও প্রয়োজনীয় থাকতে পারে, বৈদিক কিন্তু নয়। কারণ বৈদিক যেগুলো সেগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়ে পড়ে আছে, যেহেতু সেগুলো প্রামাণিক শাস্ত্রের মধ্যে আছে, তো সেগুলো হচ্ছে শেকড়, সেগুলোকে ত্যাগ আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে বৈদিক নিয়মগুলো ছাড়া যেগুলো আছে সেইগুলো সাময়িক, এই যে যেরকম ধর, এই যে তোর সতীদাহ প্রথা, বেদে কোথাও সতীদাহর কথা লেখা নেই। ঠিক আছে, তো এই প্রথাটা এলোই বা কোথা থেকে, আর গেলই বা কোথা থেকে? এটাও তো একটা সমাজের মধ্যে একটা হুম বিষয় ছিল, হুম তাই না? হুম হুম। তাহলে এই প্রচলনটা তো বৈদিক প্রচলন নয়। তাহলে এটা নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছে অনেক পরে, এবং সেটাকে নষ্ট করেছে যখন। এটা সৃষ্টি কোথায়, তুই কি জিনিস কি কি পাবি? সতীদাহটা অন্য জিনিস। সতীদাহ মানে যখন একদম প্রথমে যখন দেখতে পাবি যে কৃষ্ণ, দেখ আবার ঘুরে যাচ্ছি, কৃষ্ণ যখন দেহ রাখলেন তখন তার যত, মানে এটা আমি গল্পে শোনা, যে তার যত গোপী ছিল তারা কি করলো, আগুনে ঝাঁপ দিল। কেন? না কৃষ্ণ নেই, আমরা থেকে কি করব? তাহলে কি তারা সতী হলেন, এই জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরো যদি তুই দেখতে চাস, এই যখন ইতিহাসে যখন রাজপুতরা যুদ্ধ করতে যাচ্ছে এবং সুলতানদের হাতে বা মুঘল সম্রাটদের হাতে যখন আমাদের সৈন্য পরাজিত হচ্ছে, তখন তাদের যে বাড়ির স্ত্রী এবং মেয়েরা তারা জোহর করছে নিজের মান সম্মান বাঁচানোর জন্য। কারণ তারা জানে যে আমাদের সৈন্য হেরে গেছে, এবং এর পরে যেটা ঘটবে সেটা নরকের থেকেও খারাপ জিনিস ঘটতে চলেছে, সেই জন্য তারা নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেন। তো এটাও, তো এই জিনিসগুলো তো বেদ থেকে আসছে না, এইগুলো হুম, পরে বুঝতে পেরেছি। সমাজের একটা প্রয়োজন হিসেবে। কিন্তু আজকে যদি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে চাই জবরদস্তি, তাহলে তো সেটা, এটা কেউ স্বেচ্ছায় করছে নিজের সম্মান বাঁচানোর জন্য, সেটা একরকমের জিনিস হলো। সেটা কিন্তু কোনো প্রথায় আসছে না, হুম। যেটাকে জোহর বলা হচ্ছে। ঠিক আছে, এবারে এটা কি হলো, কনভার্ট হয়ে গেল। হয়তো, হয়তো বলছি কারণ আমি জানি না সত্যি মিথ্যে, যে কতগুলো সতীদাহের এভিডেন্স আছে। ঠিক আছে, তার কিন্তু কোনো প্রমাণ নেই যে এক্স্যাক্টলি কতগুলো সতীর দাহ করা হয়েছে জবরদস্তি। এবং শুধু তাই নয়, এখানে কি কি বল, যাকে অন্য অন্য বিষয়ে ঢুকে হ্যাঁ। যাচ্ছি। ঠিক আছে, তো বি- ব্যাপারটা বোঝাতে পারলাম যে এটা কি একটা সমাজের একটা প্রবণতা আরম্ভ হলো, এবং সেটা নিজে থেকেই অবলুপ্তির না, পথে চললো। তাহলে আমি তাহলে একটা ছোট্ট প্রশ্ন করে করে এই এই জায়গা থেকে আমরা সরে যাব। বৈদিক নিয়মে তার মানে তুমি বলতে চাইছো শ্রাদ্ধ অনুষ্ঠান নেই? এটা হলো না, বই। থাকলে আমাকে জানাক, কারণ আমি তো না, তোমার সম্পূর্ণ, তোমার তোমার কথা বলছি, কে আমার কে জানা থাকলে নেই। জানেন? নেই বলতে আচ্ছা পারবো না, আমার জানা নেই, আমি সেটা বলতে পারি। আচ্ছা। আমি জানি না, মানে একটা দেহর দাহ হয়ে যাওয়ার পরে তারপরে কোনো কর্মকাণ্ড আছে বলে
যে আমরা এই যে 11 দিন বা 13 দিন বা হুম এই নিয়ে হুম কনফিউশন, বা যদি অপঘাতে মৃত্যু হয় 3 দিন, ঠিক আছে, এই যে কনফিউশন গুলো, কনফিউশনের সৃষ্টি হচ্ছে কারণ কোনো প্রামাণিক শাস্ত্র নেই। এটা তো কমন সেন্স, যে যদি হুম কোনো হুম প্রামাণিক শাস্ত্র থাকতো তাহলে আমাদের এত মানে দোটানায় পড়তে হতো না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন হুম নিয়মটা মানবো কোন নিয়মটা মানবো না, এই ব্রাহ্মণ এক কথা বলছে ওই ব্রাহ্মণ এক কথা বলছে, এইগুলো হতো না প্রামাণিক শাস্ত্র যদি থাকতো। যেহেতু প্রামাণিক শাস্ত্রে এর ব্যাপারে কিছু বলা নেই, সেই জন্যই আমরা কি এক একটা এ এ অমুক গোষ্ঠী বা অমুক নিয়ম ফলো করছে, চলো তার নিয়মে আমরা মেনে একটা কর্মকাণ্ড করলাম। আবার অমুক পণ্ডিত আবার আরেকজনের শিষ্য বা তার ব্যাখ্যাটা অন্য রকমের, তো যখন করছি তার নিয়ম মেনে চললাম। এখানে মতভেদ চলে আসছে, যেখানে দেখবি অনেক জায়গায় বিয়ে করতে গেলেও এটা হয়। আমরা যে বিয়ে করি হুম সেইখানেও দেখবি যে বিয়েতে কিন্তু প্রচুর বৈদিক মন্ত্র আছে, কিন্তু বৈদিক মন্ত্র ছাড়াও অনেক কিছু ঢুকে গেছে যেগুলো বেদ বেদ স্বীকৃত নয়। এবং সেইখানে কিন্তু দেখবি দুই ব্রাহ্মণ মানে পাত্রপক্ষ আর হুম কন্যা পক্ষ, এই দুই ব্রাহ্মণের মধ্যে মারামারি, যে আমাদের এইটা নিয়ম হয়ে আসছে বাংলাদেশ থেকে, আর এপার বাংলার যারা রয়েছে তারা বলছে না আমাদের চিরকালের এই নিয়ম মেনে চলছি, দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি। আগেকার দিনে এগুলো প্রচুর হতো। হুম হুম এখন তো বাবা বলে যে নম নম করে তাড়াতাড়ি সেরে ফেল, কখন একটু বাড়ি গিয়ে রেস্ট নিতে পারি। কিন্তু যা আগেকার দিনে মানে কিছু বছর আগেও এই নিয়ে কিন্তু বিশাল দ্বন্দ্ব হতো, যে আপনার পুরোহিত কি, আগে দুই পুরোহিতের সামনাসামনি বসানো হবে, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে তারা কর্মকাণ্ডটা ঢুকবে, যাতে ওই কর্মকাণ্ড করতে গিয়ে মারামারি খেয়ে খেয়েই না হয় যে উঠে চলে গেল একজন, এবার বর কনে বসে আছে। ঠিক আছে, তো এগুলো তো হুম হুম। হয়েছে, আমরা তো জানি এগুলো হতো। অ্যাটলিস্ট আমাদের বাবা জ্যাঠাদের আমলে তো এগুলো হতোই, হয়েছে। তো আমার জানা নেই এইবারে সমস্যাটা কোথায় হলো, কি যেন বলছিলাম তোকে। ওই শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠানে শান্তি কামনা। হ্যাঁ, তাহলে শ্রাদ্ধ এইবারে কি দেখ, আমাদের হিন্দুদের মধ্যেই বিভিন্ন কালচার আছে। আমি অন্য ধর্মের কথা যাচ্ছি না, হিন্দুদের মধ্যেই অনেক কালচার আছে। তো এক একটা কালচার এক এক রকমের, সেখানে এক একটা মন্ত্র আলাদা আলাদা। সন্ন্যাসী মারা গেলে পরে তার তার যে শ্রাদ্ধ ক্রিয়া সেটা অন্যরকম, গৃহস্থ মারা গেলে তার যে শ্রাদ্ধ ক্রিয়া ক্রিয়া সেটা অন্যরকম, একটা শিশু মারা গেলে তার শ্রাদ্ধ ক্রিয়া এরকম। এই যে রীতিগুলো এগুলো আসছে কোথা থেকে, অরিজিনটা কোথায়, আমার তাদের কাছে এটাই প্রশ্ন, আমাকে জানা, কারণ আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোনো একটা প্রামাণিক শাস্ত্র, আমি খুঁজে পাচ্ছি না যেখানে এগুলোর আমি একটা সন্ধান পাই, আমি পাচ্ছি না। আমি তাদেরকে বললাম এটা আমাকে হেল্প করো, যে এটা কি বৈদিক কোনো শাস্ত্র মেনে হচ্ছে, নাকি কিছু ব্রাহ্মণ এগুলোকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে, যেখানে আজকের দিনে একটা গরিব ঘরের মানুষকেও কেউ বাড়ির মারা গেলে পরে গোটা মানে গোটা গ্রামকে নেমন্তন্ন করে খাওয়াতে হচ্ছে, দরকার হলে টাকা ধার নিয়ে গ্রামকে খাওয়াতে হচ্ছে। এ কোথাকার জিনিস ঢুকে গেছে আমাদের সমাজে, এই জিনিস কোথায় লেখা আছে, আমার কাছে এইটাই প্রশ্ন। তো যাই হোক, কথাটা আসছে যে ওখানে মেনশন করা হচ্ছে আত্মার আত্মার শান্তির শান্তি। জন্য। কথাটা এবারে তাহলে, তাহলে তুমি এবারে কথা হচ্ছে যে আত্মা যে কথাটা, তুমি আত্মার যে শান্তির জন্য কামনা করছো, আত্ম তুমি আগে নিজে বলো তুমি কে, তুমি কি মানো, কি মানো বলতে কি বলা হচ্ছে। 1 মিনিট দে, আমি একটা কয়েকটা জিনিস আমি লেখা, আমার নিজেরই লেখা একটু বের করে নি, যাতে এর রেফারেন্স গুলো আমি বলতে পারি, আমার লেখা অলরেডি রয়েছে আগে যখন বলছিলাম তখন। হ্যাঁ, তাহলে দেখ, তুমি কি মানো বলতে আমাদের কি বলেছিলাম, 7খানা দর্শন আছে, তাই তো, আমাদের ওই সাংখ্য অনেকগুলো, দর্শন। হ্যাঁ, ওই ওই অনেকগুলো আর কি। উপনিষদ আছে, তাই তো, অনেক ঋষি আছে, এবং তুই অনেক জায়গায় দ্বিমত পাবি, মানে আত্মার কথা কিন্তু বেদে বলা আছে কিন্তু স্পষ্ট করে কিছু লেখা নেই ওইখানে। আত্মার কথাটা বেদ কিন্তু বলছে, বেদে আছে, সেই জন্য আমি অগ্রাহ্য বা অমান্য করতে পারবো না। তাই আমাকে যদি বলিস রজতদা তুমি আত্মা মানো, যে আত্মা বলে কিছু আছে, আমি আমার উত্তর কি হবে, হ্যাঁ, হ্যাঁ আত্মার এক্সিস্টেন্স আছে, আত্মা বলে কিছু আছে। ভূত বলে কিছু আছে না, ভূত বলে রজত দাশগুপ্ত কিছু মানে না, কিন্তু আত্মা বলে কিছু আছে রজত দাশগুপ্ত মানে, হ্যাঁ মানে। কিন্তু ব্যাখ্যাটা কোনটা সেটা তোমাকে বিচার করতে হবে, আমার ব্যাখ্যাতেও আমি যেতে বলছি না। এবারে সমস্যাটা এইখানে, তুমি যে বলছো আত্মার শান্তির জন্য,
তুমি গীতা পড়েছো তো? তো গীতাতে বলা হচ্ছে কি, কৃষ্ণর এটা খুব ফেমাস বাণী, গীতার 2 নম্বর অধ্যায়ে তুমি আত্মা সম্পর্কে অনেক কিছু শুনতে পারবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন। তো শ্রীকৃষ্ণ ওখানে কি বলছেন, যে আত্মাকে কেউ মারতেও পারে না, আত্মা কাউকে মারতেও পারে না। আত্মাকে দূষিতও করা যায় না, আত্মাকে জলেও ডোবানো যায় না, আত্মাকে কষ্টও দেওয়া যায় না, আত্মাকে ভালোও করা যায় না, কিছুই করা যায় না। তাই তো, এটাই তো বলার চেষ্টা করছে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তাহলে শান্তিটা কার চাইছো? শ্রীকৃষ্ণ তো এখানে বলেই দিচ্ছে যে আত্মা অবিনশ্বর, আত্মার কোনো পরিবর্তন হয় না। তাহলে আত্মা নরকে যেতে যেতে স্বর্গে যাচ্ছিল? তুমি প্রার্থনা করলে বলে আত্মা নরকে যাচ্ছিল, সেখান থেকে তুমি যেহেতু ওই ক্রিয়াকলাপগুলো করলে, শ্রাদ্ধ ক্রিয়াগুলো করলে, সেই জন্য তার স্বর্গে গতি হলো। তার মানে তুমি কৃষ্ণ ঠাকুরকে মানছো না? যুক্তি তো তাই দাঁড়াচ্ছে। কারণ হুম কৃষ্ণ হুম ঠাকুর কি বলছে, যে আত্মাকে তুমি, তুমি ভীষ্মকে বা কর্ণকে তুমি তীর দিয়ে মারো। অর্জুন বলছে না, মারতে পারবো না। বলছে যে না, আত্মাকে তুমি তুমি তো মারছো না, তোমার আত্মা বা কর্ণের আত্মা, এদেরকে কেউ কেউ কোনো আত্মা কাউকে মারতেও পারে না, কোনো আত্মা মরেও না, আত্মার কোনো পরিবর্তনও হয় না। তাহলে আত্মার যদি পরিবর্তনই না হবে, তাহলে এত কার্যকলাপ করছো কিসের জন্য? ভুল বলছি আমি? না না না, যুক্তি, কথা তো ঠিকই। আত্মা যদি আত্মা মানে না কোনো কিছুতে এফেক্ট আত্মা হয়। কি আত্মা কি হ্যাঁ। দিক ভুল করে ভুল রাস্তায় হেঁটে চলে যাচ্ছিল, যে তুমি হুম 10টা ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ হুম ক্রিয়া করে তাকে আবার সঠিক পথে দেখিয়ে তাকে তুমি স্বর্গের পথে চালনা করলে? আত্মাকে তো করা যায় না, কৃষ্ণের বাণীতেই তাই বলছে। তো সমস্যাটা এইখানে, যে আমরা সব ঘেঁটে চচ্চড়ি বানিয়ে রেখেছি। যখন প্রয়োজন তখন হরির নাম খাবলা খাবলা, এখান থেকে 10টা জিনিস তুলে আনলাম, এটাকে কেন বলা হয়েছে, এটার কি যুক্তি দাও, মিটে গেল। তারপরে আবার আর একটা জিনিস যখন তর্ক হচ্ছে, তখন সেটাকে নিজেকে প্রমাণ করার জন্য আমরা তখন আর একটা শাস্ত্র তুলে আনলাম, তুলে এনে সেটার থেকে 10টা বাক্য কোথা থেকে তুলে আনছি, কি বিষয়ে সেই শাস্ত্রটা লেখা হয়েছে, কি বিষয়ে সেই ফিলোসফিটা, সেই মানে শাস্ত্র বলতে কি, সবকিছুই তো শাস্ত্র। ফিলোসফি যেটা, দর্শনটাও তো শাস্ত্র। আবার বেদ যেটা, সেটাও শাস্ত্র। তাহলে বেদ হলো প্রামাণিক শাস্ত্র, আর উপনিষদ হলো দর্শন শাস্ত্র। তো তুমি যে তুলে আনছো, তোমাকে তো তফাৎগুলো বুঝতে হবে। এবার ভাগবত গীতা, সেটা হলো ইতিহাস। তো তুমি যে কোনো শাস্ত্র থেকে যা কিছু খুবলে তুলে আনলে, তুলে এনে বললে যে এটার তাহলে প্রমাণ দাও, এটা কেন ওখানে লেখা আছে। তোমাকে তো একটা জিনিস ফলো করে চলতে হবে। তুমি কলকাতা থেকে দিল্লি যাবে, তুমি 10টা ট্রেন ছেড়ে 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 একবার এখান থেকে বর্ধমান গেলে, বর্ধমান থেকে তারপরে আবার শিলিগুড়ি গেলে, শিলিগুড়ি থেকে আবার আর একটা কোথাও গেলে, আরামবাগ গেলে, আরামবাগ থেকে আবার বিহার গেলে, বিহার থেকে আবার পশ্চিমবঙ্গে ঢুকলে, এই করবে? নাকি তুমি একটা ট্রেনে বসবে, বসে কলকাতা থেকে দিল্লি ডাইরেক্ট যাবে? চয়েস তোমার ওপরে। আমি উদাহরণ যেটা দিলাম বুঝতে পারলি, আমরা যেটা হুম করছি হুম ওই হুম। করছি। যে আমার আমি দিল্লি মানে কলকাতা থেকে উঠেছি, যাওয়ার কথা দিল্লিতে, কিন্তু আমরা মাঝখানে ওই ট্রেন কিছু দূর গিয়ে বর্ধমানে গিয়ে নেমে গেলাম, বর্ধমান থেকে চলে গেলাম শিলিগুড়ি। যাওয়ার কথা দিল্লি, গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে চলে গেলাম মালদা, মালদা থেকে চলে গেলাম বিহার, বিহার থেকে আবার ঘুরে ফিরে চলে আসলাম হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায়। তারপর সেখান থেকে আবার চলে গেলাম ফারাক্কা। এইরকম করে ঘুরপাক ঘুরপাক করছি। আরে একটা, তুমি যদি তুমি মনে করো যে তুমি পৌরাণিক কথা, ব্রাহ্মণের কথা মেনে চলবে, তাহলে তোমার এত কিছুর কোনো জানার প্রশ্ন নেই, তার কথায় চলো। কিন্তু তোমার তো তাতে শান্তি হচ্ছে না, কারণ তুমি নিজেও কনফিউজড যে হচ্ছেটা কি। তাই তোমার মনে তুমি একটা প্রমাণ চাইছো যে আত্মা, এই যে আমাদের শ্রাদ্ধ ক্রিয়ার যে বইগুলোতে আত্মার শান্তির কামনা করার জন্য আমরা শ্রাদ্ধানুষ্ঠানগুলো করছি, তাহলে সেখানে আত্মার কথা তো বলা আছে, বেদে তো আত্মার কথা বলা আছে। এবারে বেদ আর তুমি এই যে ক্রিয়াকলাপগুলো, দুটোকে মেলাচ্ছ, যখন মেলাচ্ছ ভালো কথা, মেলাও, কিন্তু তুমি এটা তো বোঝো যে তাহলে বেদ আর এই কর্মকাণ্ড দুটো কি এক, ওটা কি বৈদিক?
আমার কথাটা বুঝতে পারলি? একটা ক্লাসে পরীক্ষা নিচ্ছে, তো ক্লাসের যে বইগুলো তার মধ্যে থেকে তো কোয়েশ্চেন পেপারটা আসবে। তুমি পড়াচ্ছ এক, আর কোয়েশ্চেন দিচ্ছ তুমি অন্য বই থেকে বা অন্য অন্য বোর্ড থেকে। তো সেটা কিরকম যুক্তি হলো? এখানেও সেরকম, যে তুমি যে কর্মকাণ্ডটা করছো সেটা করছো এক, আর তুমি উদাহরণটা টেনে আনছো বেদ থেকে। তার তখন প্রশ্ন চলে আসবে যে এটা কি বৈদিক মতে করছো তুমি? বেদে তো খালি আত্মার কথা লেখা আছে, এবার ওখানে ডিফাইন করা নেই। যেহেতু ডিফাইন করা নেই, তখন কি আসছে, আত্মাকে এক একটা আহ, কি বলবো, ফিলোসফিক্যালি, ফিলোসফিকে কি বলছে, দর্শন, দর্শন। এক একটা দর্শনে এক এক রকম ভাবে আত্মাকে ডিফাইন করেছে, সবাই মানছে। কিন্তু আত্মা এবার শুধু দর্শন কেন, এই যে বললাম যে ভগবদ গীতাতে কৃষ্ণ একরকম ভাবে আত্মাকে ডিফাইন করছে, ঠিক আছে? উপনিষদ, শুধু উপনিষদ বললে তো হবে না, উপনিষদে অনেকগুলো উপনিষদ আছে। যেরকম ধরে নে বৃহদারণ্যক উপনিষদ, সেখানে বলা হচ্ছে যে আত্মাই ব্রহ্ম, পরম ব্রহ্ম আর আত্মার মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে তুমি সেই মতটা মানছো কি? প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছি, যে তোমাকে তো একটা মতের উপরে বেস করে তোমাকে সেই একটা একটা পথে চলতে হবে, ওই সেই ট্রেনের গল্প। তুমি তো একটা নির্দিষ্ট ট্রেনে উঠবে, তুমি তো লাফিয়ে লাফিয়ে সব দর্শন মেনে সবকিছু মানতে পারবে না, সম্ভব নয়। কারণ এক একটা ফিলোসফি এক একটা জিনিসকে নিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। হুম হুম। তাহলে বৃহদারণ্যক উপনিষদে বলছে আত্মা আর পরমাত্মা, এই পরম ব্রহ্ম এক জিনিস, এবং তারা ঠিক তাদের জায়গায়। এবারে বলছে দেখ, ছান্দোগ্য উপনিষদ, সেখানে বলছে যে আত্মান অ্যাজ দ্যাট হুইচ অ্যাপিয়ার্স টু বি সেপারেট বিটুইন টু লিভিং বিংস। তার মানে কি, এখানে বলছে যে এক একটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা আত্মা আছে, তোর আত্মা আলাদা, আমার আত্মা আলাদা। বোঝা গেল? তাদের ব্যাখ্যায় তারা ঠিক, তাদের হাসার কিছু নেই, এগুলো হচ্ছে দর্শন। কারণ প্রত্যেকে নিজের মতন করে আত্মা কি সেটাকে বলার চেষ্টা করেছে। তাহলে এখানে কি বললাম তোকে, ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদে বলছে যে বিশ্বজিৎ চাকির একটা আলাদা আত্মা আছে, রজত দাশগুপ্তর একটা আলাদা আত্মা আছে, এবং প্রত্যেকটা প্রাণীর আলাদা আত্মা আছে। ঠিক আছে? এইবারে দেখ, কঠোর উপনিষদে আবার আলাদা ব্যাখ্যা। আমি আর সব কিছুর মধ্যে ঢুকতে চাইছি না, হ্যাঁ। ভাগবত গীতাতে আবার আর এক রকম বলছে, এখানে বলছে কৃষ্ণা আর্জেস অর্জুনা টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনডেস্ট্রাক্টিবল নেচার অফ দ্য আত্মান, emphasizing that it transcends the finite body it inhabits. The Atman neither kills nor can be killed, as it is eternal and affected by birth, as it is unaffected by birth or death. মৃত্যুর দ্বারা তার আত্মার কিছু এসে যায় না, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে আত্মা। তাহলে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যদি আত্মা হয়ে থাকে, তাহলে আমি শ্রাদ্ধটা, এই যে আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করছি, তা কার করছি? কৃষ্ণ তো নিজে বলছে যে মৃত্যু, জন্ম মৃত্যুর বাইরে আত্মা, আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। তাহলে আত্মার যদি জন্ম মৃত্যু না থাকে, তাহলে আমি শ্রাদ্ধ ক্রিয়াটা করছি কার? কাকে আমি স্বর্গে পাঠাচ্ছি, আর কে যাচ্ছিল নরকে? কিরকম একটা জটিল বিষয় হয়ে গেল না? হুম 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 হুম। আচ্ছা, এইবারে দেখ, যোগসূত্র, যোগা, যোগার ভেতরে যেটা যোগার, যোগা তো একটা গ্রন্থ, একটা শাস্ত্র, তার মধ্যে অনেক সূত্র আছে। তো যোগা সূত্রতে কি বলছে, পিওর আইডিয়াজ আর দ্য ডোমেন অফ আত্মান। যে এই যে পিওর আইডিয়া, ইমপিওর নয়, এটা কি আবার অন্যভাবে বলা হচ্ছে কি, সচ্চিত আনন্দ। পিওর আইডিয়াস, পিওর বলতে যেটা সৎ, যেটা পরিবর্তনশীল নয়। তাহলে যোগ সূত্রতে এরকম, আমি ডিটেলসে ঢুকলাম না, তাই তো? তাহলে যোগা সূত্রতে এই কথা বলছে। ন্যায়া, যেটা আর একটা হচ্ছে দর্শন, বা বৈশেষিকা, সেটা আর একটা দর্শন, মীমাংসা আর একটা দর্শন। এদের আলাদা আলাদা ধারণা রয়েছে, আমি অত ঢুকছি না। অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত কি বলছে, যে ফিলোসফি কনসিডার্স আত্মা অ্যাজ সচ্চিত আনন্দ। এইবারে দেখ, এখানে আর একটা মজার জিনিস, এও তাই বলছে, আত্মা কি, সচ্চিত আনন্দ, সেলফ এক্সিস্টেন্স অ্যাওয়ারনেস, লিমিটলেস অ্যান্ড নন ডুয়েল। এখানে আবার কি বলছে, আত্মাকে বলছে নন ডুয়েল। তাহলে এইখানে কি বলছিলাম আমি আগে, ছান্দোগ্য, ছান্দোগ্য উপনিষদে কি বলছিলাম, আত্মা ভিন্ন ভিন্ন
হয়ে থাকে। তোর ভেতরে আলাদা, আমার ভেতরে আলাদা, আত্মার বাস। আবার এখানে কি অদ্বৈত বেদান্ততে কি বলছে, যে আত্মা ইজ নন ডুয়াল, মানে আত্মার ব্রহ্ম এক, আত্মা আলাদা নয়, নন ডুয়াল। হুম হুম। যেটা তোর বৃহদারণ্যক উপনিষদে বলেছে আত্মা ইজ নন ডুয়াল। এবং তোর ভেতরে যে আত্মা রয়েছে, আত্মার বাস, আমার ভেতরেও সেই আত্মার বাস। তাহলে অদ্বৈত বেদান্ত আর এক কথা বলছে। আচ্ছা, বুদ্ধিজম তারা আত্মা মানছেই না, ঠিক আছে। তারপরে ধর্মসূত্র, এর ভেতরে আর ঢুকলাম না, আমি খালি এটুকু বলার চেষ্টা করছি যে আত্মার ব্যাখ্যা, তার মানে আমাদের এক একটা ফিলোসফিতে, ফুল ফিলোসফি কিন্তু, তাহলে এক একটা জায়গায় এক এক রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে আত্মার। তাহলে আত্মা আছে এটা সবাই মানছে, তাহলে আমি কোন হরিদাস পাল যে আমি বলবো আত্মা নেই? আত্মা আছে, হুম, সে তো ঠিক। আত্মা আছে। তাহলে আত্মাটা কি, সেটা এখন আমাদের কাছে প্রশ্ন। আত্মা ভূত নয়, কারণ এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুর একবারও বলেনি যে আত্মা আর ভূত এক জিনিস, বা আত্মা পিশাচ প্রেত এক জিনিস, তা বলেনি। আত্মা আলাদা জিনিস, এবং সেটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। তাহলে এতটুকু ক্লিয়ার হলো? হুম যারা হুম তোকে হুম হুম। বলছিল ভূত প্রেতের সাথে যারা আত্মার কম্পেয়ার করছে, সেটা মূর্খামি ছাড়া আর কিছু নয়, এটুকু আশা করি যুক্তি দিয়ে বোঝাতে পেরেছি। যে আগে তুমি বোঝো যে আত্মা বলতে কি বোঝায়, এবং সেটা বুঝতে গেলে তোমাকে এক একটা শাস্ত্রে এক এক রকম ব্যাখ্যা দেওয়া রয়েছে, সেটার অন্তর্নিহিত, মানে তার অ্যাকচুয়াল কোর আইডিয়াস কি সেটা তোমাকে বুঝতে হবে। ওই জাস্ট দু লাইন পড়ে নিলাম বুঝে গেলাম তা হবে না, তোমাকে কোর আইডিয়াস, টোটাল ফিলোসফিটা তোমাকে বুঝতে হবে, পুরো দর্শনটা তোমায় বুঝতে হবে। তবে তুমি সেই দর্শনে এটা বলা হয়েছে সেটা তুমি বলতে পারবে। তুমি কি মানছো সেটা প্রাধান্য নয়। এবারে তুমি যখন কর্মকাণ্ডটা করলে, তুমি তখন বললে যে আমি ওই দর্শন বা অমুকের কথা অনুযায়ী আমি এই পথটা বেছে হুম। নিয়েছি বা এই জিনিসটা করছি, এই কর্মকাণ্ডটা করছি। হ্যাঁ, আচ্ছা। আর সব থেকে বড়, মানে বড় বাজে লাগে জানিস তো, শ্মশানে গিয়ে দেখবি যে শ্রাদ্ধ কাজ কাজ হয়, যে শ্রাদ্ধ ক্রিয়াটা হয়, ওটাতে, ওটা কি হচ্ছে, খুব কষ্ট লাগে জানিস তো। যারা জানে না, যারা বোঝে না, যারা প্রশ্ন করার, শ্মশানে যারা যায় তাদের কি মাথায় এইসব ঘোরে? তারা নিজেরা সবাই শোকাহত, তারা এসব বোঝো না। কিন্তু যখন পরে প্রশ্ন করবি না, তুই ভাববি যে কে মন্ত্র পড়াচ্ছে, সেখানে কোথায় শৌচ, কি ধোয়া কি আধোয়া, কি সংস্কার, কোনো কিচ্ছু মানা হচ্ছে না। তা হচ্ছেটা কি? এটা কি হচ্ছে? আজকাল যারা এই যে যত যে শ্মশানগুলোতে যারা, এরা তো মনে হয় পয়সা টয়সাও পায় বোধহয় সরকারের কাছ থেকে, কি পায় না আমার জানা নেই। তো ওইখানে যে মুখে আগুন দেওয়ার সময় যে যে মন্ত্রগুলো বলা হয় বা যে কর্মকাণ্ডগুলো যতটুকুই করুক, হয়তো 5 মিনিটের কাজ, কিন্তু সেটাই কিন্তু আসল। বৈদিক নিয়ম অনুযায়ী কিন্তু ওইটাই আসল। এই যে চন্দনের ফোঁটা দেওয়া, এটা যখন, আমার ধর প্রাণটা বেরিয়ে গেছে, আমার দেহটা, সব দেহর ওপরে এই যে চন্দন, চন্দন কিন্তু শুকনো চন্দন দিয়ে ছড়িয়ে দিচ্ছে না, চন্দনের ফোঁটা দিচ্ছে, তাও কোথায়? কপালে। এটার একটা ইম্পর্টেন্স আছে, আমরা সেইগুলো ভুলে যাচ্ছি। যে এখানে কেন চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, যে চলে যাচ্ছে তাকে কেন চন্দনের ফোঁটা? শান্ত, ওই যে বলেছিলাম না গামা ওয়েভ, যখন, এটা আবার অন্য সাবজেক্টে চলে যাচ্ছে। অন্য সাবজেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো যাই হোক, মানে যাতে এই জায়গাটা ঠান্ডা থাকে, ঠিক আছে, কারণ এটা তো তখনও কাজ করছে। এটা তো তুই বাইরে থেকে তো তুই জানিস না যে ওটা কাজ করছে না বন্ধ হয়ে গেছে না পুরোটা পচে গেছে, তুই তো জানিস না। সেই জন্য এটাকে ঠান্ডা করার জন্য এই জ্ঞানেন্দ্রিয়, এটাকে বলা হয় না, আজ্ঞাচক্র, এইখানটাকে ঠান্ডা করার জন্য চন্দন জলে ভিজিয়ে মোটা করে পড়ানো হয় সেই সময়। তো এর আবার অন্য ফিলোসফি আছে, এটা আর একদিন যাবো। তো এইগুলো আমরা সব ভুলে গেছি, আমরা খালি, মানে এখন যে যেদিকে যা বলছে আমরা তাই করছি, করে আমরা বিশ্বাস করে সব চলেছি। আর কেউ যদি কিছু বোঝাতে চায়, সেটা না ভেবে
আমরা আগে লড়ে যাচ্ছি, প্রোটেস্ট করছি, স্বভাবটা এরকম হয়ে গেছে যে না, ও ঠিক হতেই পারে না। তাহলে এতদিন ধরে বাপ ঠাকুরদারা যেটা করে আসছে সেগুলো কি ভুল? তো আমার প্রশ্ন তাদের কাছে, যে তুমি যে কোনো শ্মশানে গিয়ে এই যে যখন চুল্লির ভেতরে ঢোকানো হচ্ছে, ইলেকট্রিক চুল্লির ভেতরে একটা শবদেহ, সবকে দাহ করা হচ্ছে, তার আগে যে ঠাকুরমশাই যে কর্মকাণ্ডগুলো করছে, সেটার উপরে একটা প্রশ্ন চিহ্ন নিজেকে করো, যে সে কতটা ঠিক করছে, সে আদৌ কি উপযুক্ত তার ওই কর্মকাণ্ডটা করার। তার গায়ে নোংরা বস্ত্র, সে নিজে শৌচ শুদ্ধাচার মেনটেন করছে না, খালি একটা গলায় পৌঁছে পইতে থাকলেই সে ব্রাহ্মণ এবং অধিকারী হয়ে গেল। এত বড় একটা একটা বিশেষ কর্মকাণ্ড, সেটাকে ওইভাবে করা হচ্ছে, যেখানে সেখানে যা কুচি ছড়িয়ে দোকান থেকে নিয়ে আসলাম শুকনো চাল, সেটাকেই আমি না ধুয়ে, বলা হচ্ছে 4 বার ধুতে হবে, না না ধুয়ে তার মধ্যে ঘি ঢেলে কলা ধরে চটকে, সে হাতে বড় বড় নখ, হাত ধুচ্ছি না। তো হচ্ছেটা কি এসব? এগুলোর ওপরে কেউ প্রশ্ন করছে না। বাপ ঠাকুরদার আমল থেকে এগুলো চলে আসছে, কেন এগুলোকে শোধরানো হচ্ছে না? কেন কেউ প্রশ্ন করছে না এগুলোকে? তার বেলায় স্পিকটি নট, কিন্তু কেউ যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তখন সে হয়ে যাবে শত্রু সমাজের, আমার মতন লোকেরা, যে না এ বলার কে, তুমি বলার কে? তা আমি বলার কেউ নই বাবা, নিজের পথ নিজে বেছে নাও। আমার মনে হলো সচেতন করার, আমি তাই বললাম। যদি তোমার মনে হয় আমি ভুল বলছি, দেখো না আমার ভিডিও। এই তো বলতে পারি, আর কি বলতে পারবো? কিন্তু ভুল জ্ঞান, ভুল জিনিস আমি বলতে পারবো না, আর ভুল জিনিসকে আমি সাপোর্টও করতে পারবো না। তার থেকে চ্যানেল বন্ধ করে বাড়িতে বসে থাকবো চুপ করে, তাও ভালো। তো যাই হোক, এইবারে জটে আসা যাক, যে আত্মা শব্দটার এত বড় প্রবলেম। অর্থটা, হ্যাঁ। এবারে আমরা আসি হচ্ছে, তাহলে ওই ব্যাপারটা আমি ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, যে আত্মা আছে কেন আছে, কারণ শ্রাদ্ধ ক্রিয়া করা হয়, ওই ব্যাপারটা আমি আশা করছি হুম। ক্লিয়ার করে দিয়েছি। প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, আমি উত্তর দেব। আচ্ছা, এইবারে তাহলে আসা যাক, যে আত্মাকে নিয়ে এত যে সমস্যা, এই যে তুই বললি না তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই, কেউ উত্তর দিতে পারছে না, কিন্তু সবাই বলছে আত্মা আছে। আমিও বলছি আত্মা আছে, কিন্তু সবাই কনফিউজড। এটা সবাই বলতে কি, গোটা পৃথিবী কনফিউজড, আগেই বললাম। গোটা পৃথিবীতে কি বলছে? কনসিয়াসনেস। কনসিয়াসনেস কি? রিসার্চাররা পাগল হয়ে যাচ্ছে যে কনসিয়াসনেস বলতে কি বোঝায়, অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়। আমি এইখানে আছি, এখন রাত্রির, তার মানে কি আই এম অ্যাওয়্যার অফ দ্যাট, যে এখন রাত্রিবেলা, আই এম অ্যাওয়্যার অফ দ্যাট। গায়ে হাওয়া লাগছে, একটা গরম ভাব অনুভব করছি, আই এম অ্যাওয়্যার অফ দ্যাট। আমি এখন তোর সাথে কথা বলছি, আমার কিন্তু আর কোনো দিকে মন নেই। তার মানে অ্যাওয়ারনেসটা পুরো এই ভিডিওটা করার পেছনে রয়েছে। ঠিক আছে? এখন কিন্তু আমি ভাবছি না যে আজকে তোর ছেলে ঘুমিয়ে পড়েছে না পড়াশোনা করছে। আমি কিন্তু এটা ভাবছি না যে আগামীকাল আমাকে ঘুম থেকে উঠে বাজার করতে গিয়ে কি কি সবজি কিনতে হবে, ভাবছি না। কারণ আমার অ্যাওয়ারনেসটা ফোকাসড হয়ে রয়েছে এখানে। তো এর থেকেই কনসিয়াসনেস, তো এই কনসিয়াসনেস জিনিসটা কি, এর উৎপত্তিটা কোথায়? তো আগে আমি তোদের মানে দর্শককে এবং তোকে একটু জটে ফেলি, তাহলে বুঝতে পারবি যে সমস্যাটা কোথায় হয়েছে। কথা হচ্ছে যে আজকে তোকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা তোর ওজন কত, তুই বলতে পারবি তো? হুম। যদি বলি তোর হাইট কত, তাহলে বলতে পারবি তো? হুম। তোর ভেতরে কতটা রক্ত আছে, মেশিন দিয়ে মাপা যাবে তো? হুম। তাহলে তোর যে দৈহিক যে শরীরটা, দেহটা, এটাকে আমরা যন্ত্রপাতি দিয়ে মাপতে পারি? মাপতে পারি তো? এবারে আত্মার কথায় পরে যাচ্ছি, কারণ আত্মা হয়ে গেল হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট, আর আমি এখানে বোঝাবার চেষ্টা করছি ক্লাস 1-এর স্টুডেন্টকে। তো সেই জন্যে আমার উদাহরণগুলোকে কেউ যেন আক্ষরিক হিসেবে না নেয়, কারণ পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্টকে আমি ওই 1 ঘন্টায় ক্লাস 1-এর স্টুডেন্টকে বোঝাতে পারবো না। তাই আমি জিনিসটাকে ভেঙে আনছি। তো ভেঙে কিভাবে আনবো? বলছি যে আত্মা সব দিকে যেতে পারে, তাই তো, অমনি প্রেজেন্ট, সে সব জায়গায় একসাথে থাকতে পারে। তো আত্মার কথাটা না বলে আমি মন কথাটা ব্যবহার করছি,
যে তোর শরীরটাকে তো আমি যন্ত্রপাতি দিয়ে মাপতে পারবো, মনকেও যন্ত্রপাতি দিয়ে মাপা যায়, কিন্তু সেই সেই ডিপে আমি ঢুকছি না, সেটা সায়েন্সের সাবজেক্ট। আমি ইন জেনারেল বলছি যে মনটাকে কি তুই মাপতে পারবি? না। সাধারণত মনটাকে কি মাপতে না, পারবি? মনের গতি বলতে পারবি? মন কোথায় থাকে সেটাই জানি না। মন তো কোনো অর্গ্যান নয়। না, মন কোনো তুমি অর্গ্যান হার্ট নয়। একটা, হ্যাঁ এইখানেই হচ্ছে হার্ট একটা অর্গান, হ্যাঁ আমি যেটা বলি হার্ট একটা অর্গ্যান, লিভার একটা অর্গ্যান, লাংস একটা অর্গ্যান, ব্রেন একটা অর্গ্যান, কিডনি একটা অর্গ্যান। তো হ্যাঁ, এই যে জিনিসগুলো, বা স্মল ইন্টেস্টাইন একটা অর্গ্যান, লার্জ হ্যাঁ, ইন্টেস্টাইন একটা অর্গ্যান, হ্যাঁ, এই যে অর্গ্যান গুলো রয়েছে এর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু থাকলে কোথা থেকে হচ্ছে না হচ্ছে এর সেগুলোকে মেশিন মাপা দ্বারা যায়। সব মাপা যায়, খোঁজা হ্যাঁ, যায় যে হ্যাঁ এখানে, এইখানে এই জিনিসটা গন্ডগোল হয়েছে, ওই অর্গানে ওই হ্যাঁ, জিনিসটা গন্ডগোল হয়েছে। কিন্তু হ্যাঁ। মন বলে তো আমাদের কোনো অর্গান নেই। না, কিন্তু মন আছে তো। হ্যাঁ সেটাই তো একটা অদ্ভুত জিনিস আমার লাগে, যে এই মনটা কোথা থেকে আসে। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রশ্ন, এই যে তুই বললি, এটাই হচ্ছে জট। এটাই হচ্ছে জট, যে আমরা যেটা দিয়ে তৈরি হয়েছি সেটা হচ্ছে পদার্থ দিয়ে, বস্তু দিয়ে, ম্যাটার হুম দিয়ে। এবং ম্যাটার দিয়ে যা কিছুই হবে সেটাকে চোখে দেখা যাবে, বা চোখে না দেখা গেল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে। হুম হুম ঠিক আছে? বা কোনো অনুভূতি দিয়ে দেখা যাবে, তাই তো? বা সেটাকে মাপা যাবে, তাই না? তাহলে একটা হচ্ছে বস্তু, মানে যেটা ম্যাটার দিয়ে তৈরি, ম্যাটার বা এনার্জি দিয়ে, আমি এনার্জিকেও ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে, যাতে পরে কেউ এটা না কমেন্ট করে যে আত্মা হলো একটা এনার্জি। তাহলে যেটা আমার অনুপরমাণু দিয়ে তৈরি, সেটাকে আমরা মাপতে পারছি, কিন্তু মনটাকে তো মাপতে পারছি না। তাহলে মনটা কি? কোথা থেকে আসছে? এর জন্মটা কোথায় হচ্ছে? তাহলে তখন ঋষিরা আমাদের, আমার সত্তাটাকে, এই যে দেহটা যার মধ্যে আমি বাস করছি, এটাকে দুটো ভাগে ভাগ করলো। একটা যেটাকে মাপা যায়, আর আরেকটা যেটাকে মাপা যায় না। যে যেটা জিজ্ঞেস করছিলাম, যে আত্মার স্পিড, মানে মনের স্পিড কি, তুমি বলতে পারবি? পারবি না। আনলিমিটেড। হ্যাঁ। আমি তো এখানে বসে বসে একটু, অনেক দূর চলে যেতে পারি। হ্যাঁ, আমি বলছি তুই কয়েক কিলোমিটার ঘুরে টুরে চলে আসলি, বসে তো এখানেই আছিস। আবার অনেকে বলে আমি ফোকাস করতে পারছি না পড়াশোনা করতে বসে, আমার মন খালি এদিক ওদিক চলে যাচ্ছে, যাচ্ছেটা কোথায়? হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে মনটা যদি কোথাও না যায়, তাহলে আত্মাটা যখন বলছে আত্মা চলে যাচ্ছে, তাহলে আত্মা কোথায় যাচ্ছে? হেঁটে চলে যে বেড়াচ্ছে শরীরের বাইরে? প্রশ্নটা তো সেইখান থেকে অরিজিন করেছে তোর, যে ভূত আর আত্মা, মানে আত্মা শরীরের বাইরে নিচে কুদে বেড়াতে পারে। তাহলে যখন বলছি যে মনটা আমার বসছে না এক জায়গায়, তার মানে কি মন কি বসে থাকে? না মন হেঁটে চলে বেড়ায়? কোনোটাই তো হয় না। তা আত্মাও সেই পার্সপেক্টিভেই বলা, যে আত্মাও হেঁটে চলে বেড়ায় না, কিন্তু মনের গতি আছে তো। হ্যাঁ, মন যদি কল্পনা করে এক্ষুনি দীঘায় যাব, দীঘা বললাম, তুই সমুদ্রের কথা ভাবতে লাগলি। দার্জিলিং বললাম, তুই পাহাড়ের কথা ভাবতে লাগলি। ইয়েস অর নো? লেবু হুম। জল বললাম, তুই লেবু জলের কথা, লেবু শরবতের কথা ভাবতে আরম্ভ করলি। তা মনটা কোথায় কোথায় যাচ্ছে দেখ, বসে তো আছিস এইখানে। তাহলে মনের গতিও মাপা যাচ্ছে না। মনটা কত বড়, মাপতে পারবি? সেটাও না। না, না। তাহলে এই মনের ব্যাপারগুলো, ঠিক আছে, এইগুলোকে একটা সাইডে রাখা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অন্তঃকরণ। যেটা বলছিলাম যে একটা, যেটা হচ্ছে বস্তু দিয়ে তৈরি, যেটাকে বলা হচ্ছে দেহ বা দৈহিক। আর আরেকটা হচ্ছে কি, অন্তঃকরণ। একটাকে মাপা যায়, একটার জন্ম হয়, একটার মৃত্যু হয়, ঠিক আছে, একটার পরিবর্তন হয়। তুই দেখ, ছোটবেলা থেকে তোর ভেতরে যে মনটা আছে, সেই মনটার বয়স কতটা বাড়লো বলতে পারবি? না। কারণ মনের বয়স বাড়ে না। বেড়েছে? তুই বলতে পারবি? তোর শরীরের বয়স বেড়েছে, শরীরে একটা মাপকাঠি আছে, হুম জন্মের হুম। পর থেকে এত বছর হলো এই বার্থডে সেলিব্রেট করছি, তুই শরীরের বয়সটা মাপতে পারছিস, মনের বয়সটা মাপতে পারছিস? তারও বয়স নেই। তাহলে একটা দৈহিক দিক, যেটাকে মাপা যাচ্ছে, আর একটা হচ্ছে অন্তঃকরণ,
যেটা মাপা যাচ্ছে না। এই বিভেদটা কেন করা হলো? কারণ আমরা সবকিছু যদি একসাথে, মানে এই যে আজকের দিনে যে স্কুলে সাবজেক্টস পড়ানো হয়, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, হিস্ট্রি আলাদা, জিওগ্রাফি আলাদা, সাইকোলজি আলাদা, সিভিক্স আলাদা, লিটারেচারের আলাদা, লিটারেচারের মধ্যে ইংলিশ আলাদা, বেঙ্গলি আলাদা, সংস্কৃত আলাদা, আলাদা কেন করেছে? কারণ যাতে সহজভাবে বোঝানো যায় এক একটা জিনিসকে। সব যদি একসাথে এক ক্লাসে বোঝাতে যাও, তাহলে উদরপিণ্ডি ভূদরগারে হবে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তাই না? তাহলে সেই জন্যে ঋষিরা কি করেছে, এটাকে ভাগ করে দিয়েছে। কারণ দুটোই আমি যখন বলবো, তাহলে আমি বলতে কি বোঝাচ্ছে? একটা হচ্ছে যেটা মাপা যাচ্ছে, আর একটা হচ্ছে যেটাকে মাপা যাচ্ছে না, যেটাকে ধরা যাচ্ছে না, যেটাকে দেখা যাচ্ছে না, যেটাকে ছোঁয়া যাচ্ছে না, যেটাকে অনুভব করা যাচ্ছে না, অথচ জানি যে সেটা আছে। কাউকে বলে দিতে হচ্ছে না যে তোর মন আছে কি নেই, তুই জানিস তোর মন বলে একটা জিনিস আছে। মজা লাগছে? হ্যাঁ, তাহলে ইন্টারেস্টিং। তাহলে অন্তঃকরণ, তাহলে একটা পার্ট হয়ে গেল অন্তঃকরণ, আর আরেকটা পার্ট হয়ে গেল দেহ। তাহলে অন্তঃকরণটা কি দিয়ে তৈরি? এটা কিন্তু আমার ব্যাখ্যা দিচ্ছি, আমি কিন্তু কোনো একটা শাস্ত্র নির্দিষ্টভাবে কোনো বোঝাচ্ছি না, এটা আমার ব্যাখ্যা। আমি কাউকে বলছি না আমার কথায় বিশ্বাস করো বা আমার কথা শুনে এগিয়ে চলো, তোমরা নিজেদের খোঁজটা চালিয়ে যাও। আমি খালি আমার যেটা অনুভূতি থেকে বিচার করে আমি যেটুকু বুঝেছি আত্মা কাকে বলে, আমি সেটুকু তাও লাস্টে বলবো, এখন খালি ব্যাখ্যাটা করছি যাতে বুঝতে পারো। তাহলে অন্তঃকরণ কি বলা হচ্ছে? চারটে জিনিস দিয়ে তৈরি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে জিনিস দিয়ে অন্তঃকরণ তৈরি। এবং ভেবে দেখ যে এই চারটেরই কিন্তু কোনো মাপকাঠি হয় না। একদম। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এর কোনো এখানে মাপ হয় না। চিত্ত বলতে চেতনার কথা হয়েছে। চেতনা, অ্যাওয়ারনেস, তুই যে জেগে আছিস, তুই ঘুমিয়ে আছিস না জেগে আছিস? জেগে আছি, অ্যাওয়ারনেস, আই এম অ্যাওয়্যার দ্যাট আই এম অ্যাওয়েক। হ্যাঁ, তুই যে জেগে আছিস, তুই জানিস তুই জেগে আছিস, সেটাই হচ্ছে চৈতন্য। তুই বসে আছিস না শুয়ে আছিস? তুই বসে আছিস। তো চৈতন্য বোধ, তো চেতনা বলছে যে আমি এখন বসে আছি। সামনে কে? না রজতদা। কে বলছে? চৈতন্য বলছে। বুদ্ধি বলছে যে না, সামনে রজতদা বসে আছে। তো এই জিনিসগুলোকে কিন্তু মাপা যায় না, এর একটা জিনিসকেও মাপা যায় না। ঠিক আছে? এইবারে কথাটা হচ্ছে যে একটা তো বোঝা গেল দেহ, আর একটা বোঝা গেল কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস। এবারে এই জিনিসটাকেই বলা হচ্ছে আত্মা। আত্মা কোনো একটা জিনিস বা বস্তু নয়, আত্মা একটা বিষয়। আমার আমিত্ব, অহ এই যে বলেছে না অহংবোধকে, দেখ সব কিছুর মূলে একটা সামান্য জিনিস কৃষ্ণের বাণীতে বলা হয়েছে। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আমি খুব ছোটবেলায় মহাভারত পড়েছিলাম, হয়তো শেষ করতে পারিনি, কিন্তু যতটুকু পড়েছি তার থেকে একটা জিনিস আগেও বলেছি, একটা সারমর্ম আমি বুঝে গেছি, যে শ্রীকৃষ্ণ এটা বলেছে। কারণ আমি তো আর যুদ্ধে যাব না বা যুদ্ধ জয় করতেও যাচ্ছি না, আমি এক রজত দাশগুপ্ত হিসেবে আমার যতটুকু নেওয়ার আমি সেটাই নেব। তা আমি কি নিয়েছিলাম? অহংকে ত্যাগ করো, তবে তুমি মুক্তি পাবে, তবে তুমি আমাকে পাবে, আমাকে মানে ব্রহ্মকে পাবে। তাহলে অহংকে ত্যাগ করো। তাহলে অহং মানে আমি, আত্ম, আত্মা কোথা থেকে আসছে? আত্ম কথাটা থেকে তো আত্মা আসছে। তাহলে আমি, আত্ম মানে কি? আমি, আমার, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ না বলবি মাঝে হ্যাঁ, হ্যাঁ। সাঝে। তাহলে আত্ম কথাটা থেকে তো আত্মা। আমার, আমার যখন হয়ে গেল তখন সেটা আত্মা হয়ে গেল। আত্ম মানে আমি, আমার আমিত্ব, এটাই আমার অহংবোধ। তাহলে আমার আমিত্ব যদি না থাকে, তাহলে আমি পরম ব্রহ্মকে ছুতে পারছি। তাহলে আমার আমিত্বটা কি কি দিয়ে তৈরি? সেটা তো আর কোনো একটা জিনিস দিয়ে তৈরি নয়। তুই কে? এইবার আবার আর এক বিষয়ে চলে গেলাম। বললাম না এটা খুব ওই মানে পোস্ট গ্রাজুয়েটের বিষয়। এইবারে, এবারে বল আমি কে? অহং তো বোঝালাম, তুইও বুঝলি, মাথাও নাড়লি যে অহং, অহংকে ত্যাগ করো তাহলেই তুমি ব্রহ্মকে পাবে। তো অহং মানে কি? আমি। তা আমি কে? এবারে আমি কে?
এক একটা বুদ্ধিস্ট স্কুল আছে, 1 বছর ধরে খালি এটাই শেখায় যে আগে খুঁজে বার করো তুমি কে। হুম হুম হুম। এই না, একটা এটা এটা সামান। এই এই বিষয়ে আমি একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম, যে মানে শিব ইয়েকে, আমাদের হনুমানকে জিজ্ঞেস করছে যে তুম কौन हो। তখন বলছে, প্রভু मैं हनुमान हूँ, मैंने तुम्हारा जाति नहीं पूछा, না। तुम হ্যাঁ, कौन हो। হ্যাঁ, তখন বলছে मैं पवन पुत्र অমুক অমুকের বাবা অমুকের সন্তান হই। বলছে मैं तुम्हारा वंश वंश नहीं पूछा, मैंने तुम्हारा वंश नहीं पूछा, तुम कौन हो। হ্যাঁ, তখন ও আবার একটা কি উত্তর দিয়েছে, তখন ওকে বলছে मैंने तुम्हारा जात नहीं पूछा, মানে জাত, নাম, বংশ আমি কিছুই জিজ্ঞেস করিনি, তুমি কে। হ্যাঁ, তখন হনুমান সারেন্ডার করে বলছে, আমি হ্যাঁ, এইটুকুনি বুঝি যে আমি কিছুই বুঝি না। হ্যাঁ। তাহলে বলছি না, এমনি এমনি বলছি না যে পিএইচডি জিনিস আমি ক্লাস 1-এর বাচ্চাকে পড়াবার চেষ্টা করছি। তাহলে মানে এটা সেটা। যদি আমি আমার আমার আর তোমারের মধ্যে কথোপকথন হয়, বা তুমি যদি জিজ্ঞেস করো, তুই, হ্যাঁ চাকি তুই কে, আমি আমি বিশ্বজিৎ চাকি, আমি তোর নাম জিজ্ঞেস করি, তুই কে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ভোলানাথ চাকি, এবং আমার বাবার নাম ভোলানাথ চাকি, আমার মায়ের নাম জ্যোৎস্না চাকি। হ্যাঁ, আমি তারই ছেলে, আমি তোর বংশ জিজ্ঞেস করিনি, তুই কে। হ্যাঁ। ও আমি আমি শেওড়াফুলি বৈদ্যবাটিতে থাকি, হুগলি জেলায় বাসিন্দা, আমি তোর আমাদের ঠিকানা এই জিজ্ঞেস নিজস্ব করিনি। বাড়ি, আমি তোর অ্যাড্রেস জিজ্ঞেস করিনি, তুই কে। হ্যাঁ। তখন লাস্টে আমাকে হাত তুলে বলতে হবে, রজতদা, যেটুকুনি তো আমি বুঝলাম, মানে এইটুকুনি বুঝলাম যে আমি না, বলে এটা কিছু নেই। কিন্তু, এটা এই তিনটে বিষয় নয়। কেউ বলছে না হ্যাঁ। তুমি কে, তুই কে, এর উত্তর নেই। এই যে আমি দেখতে যেরকম সেরকম, না আমি তোর শরীরের হুম। কথা জিজ্ঞেস করছি না, তুই কে। তোর আইডেন্টিটি। হাত কেটে দিলাম, তোর একটা হাত কেটে যুদ্ধ করতে গিয়ে বাদ চলে গেল, তুই কি পাল্টে গেলি? হুম। পাল্টালি না না। তো। তাহলে তুইটা কে? তুই 5 বছর বয়সে একরকম দেখতে ছিলি, আজকে 50 বছর বয়সে একরকম দেখতে হয়ে গেছিস। তুই কি পাল্টে হুম। গেছিস? তুইটা তো তুই রয়েছিস, তাহলে তুইটা কে? সেই তুইটা কে? ওটাই তুই হবে যখন ক্লাস কনসিয়াস। ওয়ানে পড়াশোনা করতিস তখন তোর ইন্টেলেকচুয়াল, তোর ইন্টেলিজেন্স একরকম ছিল। আজকে তুই গ্রাজুয়েশন করে এই আধ্যাত্মিকতার ব্যাপারে শুনছিস। তাহলে সেই দিনের ইন্টেলিজেন্স আর আজকের দিনের ইন্টেলিজেন্স কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু তাই বলে তুই কি পাল্টে গেছিস? তুইটা কে? এই কনসিয়াসনেসটাই এই আসছে। এই কনসাসনেসটা কি? এইখানেই তো কনফিউশনটা। তাহলে যেটা বলার চেষ্টা করছি যে আমি, তুই যেটা বললি, আমি যেরকম, আমি যেটুকু বুঝেছি সহজভাবে বলতে গেলে, আমি এর আগের দিন বলেছিলাম আমি হলাম আমার মেমোরি মেমারি, সেন্টার। আমার মেমোরি সেন্টার। স্মৃতিশক্তি। সেটা কিন্তু হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের জন্য। এটা কিন্তু কোনো আধ্যাত্মিক বিষয় নয়, এটা মেটেরিয়ালিস্টিক বিষয়। মানে, মানে কি বলবো, বস্তু জগতের জন্য এই উত্তরটা আমি দিয়ে রেখেছি যে আমি কি, আমি কেউ না, আমি হলাম, আমি কেউ না, না আমি হলাম আমার স্মৃতিশক্তি। আমার স্মৃতিতে যা কিছু আছে এই সব কিছু মিলিয়ে আমি। তোর নামটা যদি বিশ্বজিৎ চাকি থেকে পাল্টে দিই, তাহলে কিন্তু তুই পাল্টে গেলি না, কিন্তু তোর কিন্তু একটা আইডেন্টিটি পাল্টে গেল। তোকে যখন আমি পেছন থেকে ডাকি, এ বিশ্বজিৎ, তুই ফট করে ঘাড় ঘোরাস। এবারে কালকে যদি আমি তোকে বলি, এই রজত তুই ঘাড় ঘোরাবি? ঘোরাবি না। তোকে অ্যাকাস্টামড হতে টাইম লাগবে, তোর ব্রেনটাকে আবার প্রসেস করতে টাইম লাগবে। তাহলে কিছু একটা পাল্টে গেল কিন্তু। তাহলে তার মানে আমি যেটা বলতে চাইছি, আমি আমি আহ, মানে আধ্যাত্মিকে আমি কে সেই বিষয়ে যাচ্ছি না। আধ্যাত্মিক বুঝতে পেরেছি। বিষয়ের উত্তর আমি যতটুকু খোঁজ করে দেখেছি সেটা হচ্ছে আমি কিচ্ছু না, আমি কেউ না, আমি কিচ্ছু না। আমি হচ্ছি একটা জাস্ট মানে এই ব্রহ্মাণ্ড বলে যদি কিছু থেকে থাকে তার একটা অংশ মাত্র, আর কিছুই না। আমার কোনো অস্তিত্ব নেই। আমি এর একটা অংশ, আমার আলাদা কোনো অস্তিত্ব নেই। আমি এর একটা অংশ। যেরকম ইট পাথর ধুলো বালি চারিদিকে রয়েছে, সেরকমই আমিও রয়েছি। আমি নিজেকে মনে করছি আমি আলাদা, সেটা ভুল, সেটা ভ্রান্তি। আমি আসলে আলাদা কিচ্ছু নই, সব এক। তো এটা আমার উপলব্ধি, কিন্তু এটা হলো আধ্যাত্মিক চেতনার কথা। আমি বলছি যে এই জাগতিক ভাবে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বেঁচে থাকতে গেলে আমি কে? না আমার স্মৃতিশক্তিতে যা কিছু রয়েছে সবকিছু মিলিয়েই আমি, তাই না?
তাহলে আমি কে বলতে গেলে আমার নাম এই, আমার ঠিকানা এই, আমার বাবার নাম এই, আমার গোত্র এই, আমার দেশ এই, আমার হুম হুম। ধর্ম এই, সবকিছু মিলিয়েই তো আমি, কোনোটাকে বাদ দিয়ে তো আমি হচ্ছে না। তো আমি, না। আমি কে এর উত্তরটা দিতে গেলে দুভাবে দেওয়া যায়। আমি কে নই, আর আমি কি কি দিয়ে তৈরি। একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এই হাতটা কি আমি? না, এই হাতটা আমি নই, মানে আমি নেগেট করলাম, নেগেটিভে গেলাম, যে না এই হাতটা আমি নই, এর বাইরেও আমি। তাহলে এটা হচ্ছে নেগেট করা। এই রূপটা কি আমার? না, কারণ আজকে আমার দাড়ি গো পাকা কাঁচা রয়েছে, কাল মাথায় একটা সময় চুল ছিল, এখন চুল নেই, তা গেল কোথায়? তার মানে আমার রূপটা পাল্টে গেল, এবং যত বয়স বাড়বে রূপটা আরো পাল্টে যাবে। তাহলে এই রূপটা কি আমি? না। তাহলে নেগেট করলাম। তাহলে একটা হচ্ছে নেগেটিভ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং হু অ্যাম আই, আমি কে, সেটাকে নেগেটিভ, নেতি নেতি, আমি এটা নই, আমি ওটা নই, আমি ওটা নই, আমি ওটাও নই, একটা নেতি নেতি, না না না। আর একটা হচ্ছে পজিটিভ দিক থেকে, যে হ্যাঁ এই হাতটাও তো আমার। আমি যখন জামা জামা পরতে যাই, তখন দোকানদার আমার হাতের মাপ নেয় না, তবে তো জামার হাতাটাকে বানায় সেইভাবে। তাহলে এটা তো জামাটা যদি বলি যে আমার জামা, আমি মেটেরিয়ালিস্টিক ওয়েতে ভাবছি, তাহলে পজিটিভ ওয়েতে। তাহলে আমার চশমার পাওয়ার এত বলি তো, আমার আমি দেখতে এরকম বলি তো, আমি থাকি এখানে, আমার পরিচয় এটা এটা বলি তো। তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিস মিলিয়ে তো আমিটা তৈরি হচ্ছি। এটা পজিটিভ ওয়ে। কে ভুল কে ঠিক আমি যেতে চাইছি না, আমি খালি প্রবলেমটা বলছি। তো প্রথমে বুঝতে হবে যে আমি কে। এবারে এই যে বললাম পজিটিভ ওয়েতে ভাব আর নেগেটিভ ওয়েতে ভাব, সেই এসে ঠেকবি হচ্ছে তোর অন্তঃকরণে, যেটা তৈরি হচ্ছে কি দিয়ে? মূলত মন, মন, বুদ্ধি, চিত, চিত্ত, হ্যাঁ, অহংকার। অহংকার। তাহলে এই চারটে জিনিসের মিশ্রণ থেকে তো আমার আত্মাটা সৃষ্টি হচ্ছে, আমি যতটুকু বুঝেছি। এর কোনো একটা জিনিসকে বাদ দিয়ে তুই আত্মা বলতে পারবি না, আনলেস আত্মা অদ্বৈত। অদ্বৈত বেদান্ত যেটা বলেছে আত্মা আর ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ নেই, সেটা যদি তুই সেই সেই আহ, মানে ফিলোসফিটা যদি মানিস, তাহলে এবার বলতে হবে যে হ্যাঁ, আত্মার চোখের সামনে আত্মা এখন জড়িয়ে গেছে, মানে পুরুষ, যারা বলছে যে ব্রহ্ম আর আত্মা এক, সেখানে তো সাংখ্য দর্শনে কি বলছে? পুরুষ আর প্রকৃতি, পুরুষ আলাদা, পুরুষ কিছু করে না, পুরুষ হচ্ছে খালি দেখে, সে হচ্ছে দ্রষ্টা। তাহলে সেই ফিলোসফিতে ঢুকে যেতে হবে যে আত্মা কিছু করে না। তাহলে আমি কেন বলছি যে এটা আমার বাড়ি? তার মানে কি, পুরুষ দ্রষ্টা, কিন্তু সে নিজে বুঝতে পারছে না অজ্ঞানতার জন্যে, সে প্রকৃতির সাথে মিশে গিয়ে সে ভাবছে আমিও প্রকৃতি হয়ে গেছি, এটা আমার সন্তান, এটা আমার বাড়ি। যে যে ক্রিয়াকলাপগুলো হয়ে যাচ্ছে, যা কিছু জন্মাচ্ছে, গাছ হচ্ছে, এই যে দৃশ্য হচ্ছে, যত রিয়াকশন হচ্ছে, এটা কে করছে? যত কর্ম কিছু যা কিছু হচ্ছে, কর্ম, ম্যানিফেস্টেশন যাকে বলা হয়, সেটা করছে হচ্ছে প্রকৃতি। পুরুষ হচ্ছে দ্রষ্টা, এই ফিলোসফি অনুযায়ী। তাহলে একটা হলো পুরুষ, একটা হলো প্রকৃতি। বোঝা গেল? পুরুষ হচ্ছে খালি চৈতন্য, সে খালি দেখছে, যেরকম আমি সিনেমা হলে গিয়ে দেখছি, সিনেমায় অ্যাক্টিং করছি না আমি, বা মানে সিনেমাতে পার্টিসিপেটও করছি না, আমি খালি টিকিট কেটে দেখছি যে আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে গল্পটা হচ্ছে, আমি খালি দ্রষ্টা। এবারে যতক্ষণ পুরুষ দ্রষ্টা থাকলো, ততক্ষণ পুরুষ আর প্রকৃতি আলাদা থাকলো। এইবারে সিনেমাটা দেখতে গিয়ে আমি কাঁদছি ঝরঝর করে আবেগে, তখন কিন্তু আর পুরুষ দ্রষ্টা নেই, তখন কিন্তু পুরুষ প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়ে প্রকৃতির সাথে মিশে গেল। তখন পুরুষ ভুলে গেল যে এই সিনেমাটায় আমি কেউ নই, আমি এসছি খালি দেখতে, আমার সাথে এই জিনিসগুলো ঘটছে না, এটা আমার জীবনের অংশ নয়, সেটা ভুলে যাচ্ছে। তাহলে পুরুষ যখন সেটা ভুলে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? তখন এই মায়া, যেটাকে আমরা বলছি মায়ার জাল, ঠিক আছে, এই প্রকৃতির মায়া, এই পৃথিবীর মায়া, এই সম্পর্কের মায়া, ঠিক আছে, এই দেহের প্রতি মায়া, খাদ্যের প্রতি মায়া, ঠিক আছে, এই মায়া, মায়ার সাথে যখন মিশে যাচ্ছি, তখন হয়ে যাচ্ছে ওই রকম স্টেটটা, যখন আমি টিকিট কেটে ঢুকে আমি সিনেমা দেখতে দেখতে কখন সিনেমার একটা অংশ হয়ে গেছি, গল্পটার একটা অংশ হয়ে গেছি আমি, ঝরঝর করে কাঁদছি, কিন্তু আমি কি সে?
তুই একটা সুস্থ ভাষায় কি বলা হয়, আমি একটা দর্শক না আমি একটা ওই সিনেমার একটা পার্টিসিপেন্ট, আমি অভিনয় করছি, না আমার জীবনে ওটা ঘটছে, দুটো তো আলাদা। বুঝতে একদম পারছিস? ঠিক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পুরুষ আর প্রকৃতি আলাদা। কিন্তু অজ্ঞানতাবশত যখন পুরুষ নিজেকে গুলিয়ে ফেলছে প্রকৃতির সাথে, মায়ার বন্ধনে যখন নিজেকে জড়িয়ে ফেলছে, তখন তার চৈতন্য হারিয়ে যাচ্ছে, চেতনাটা হারিয়ে যাচ্ছে। সেই জন্য সে তখন এই মায়ার জাল থেকে আর বেরিয়ে আসতে পারছে না। এই যেই মায়ার জাল থেকে বেরিয়ে আসবে, তখনই সেই পুরুষ পুরুষ হয়ে গেল, প্রকৃতি সেপারেট হয়ে গেল। এবং এই পুরুষকেই বলা হচ্ছে ব্রহ্ম, পরম ব্রহ্ম যাকে বলা হচ্ছে। সে নিরাকার, নির্গুণ, তার কোনো গুণ নেই। সে কোনো কাজই করে না, তো তার গুণ থাকবে কোথা থেকে? সে খালি দ্রষ্টা, সে খালি দেখার লোক, সে খালি দেখছে আর জানছে আর বুঝছে, আর তার থেকে তার কোনো আনন্দ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না। সে খালি দেখছে, ব্যাস, ওইখানেই গল্প শেষ। পুরুষের কাজ হচ্ছে খালি দেখা, আর প্রকৃতির কাজ হচ্ছে দেখানো। প্রকৃতির কাজ হচ্ছে মায়ায় তাকে আকৃষ্ট করা, পুরুষকে টেনে আনা। এই হচ্ছে প্রকৃতির চেষ্টা, যে দেখো আমি কত সুন্দর, দেখো আমার কত রূপ, দেখো আমি কত বড়, দেখো আমি কত মহৎ, হ্যাঁ, দেখো আমি কি হতে পারি। ম্যানিফেস্টেশন, লীলা। তাহলে প্রকৃতি সবসময় পুরুষকে আকর্ষণ করছে, আর পুরুষ সবকিছু খালি দ্রষ্টা রূপে দেখে যাচ্ছে, জড়াচ্ছে না। যেই জড়িয়ে গেল, তখনই ঢুকে গেল মায়ার বন্ধন, যাকে বলা হচ্ছে অবিদ্যা। বোঝা যাচ্ছে? তাহলে এটা একটা দর্শন। তাহলে যেটা বলছিলাম, যে আমার আত্মাটা তার মানে এই সমস্ত জিনিস দিয়ে তৈরি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তাই তো? এইবারে দেখ, এবারে সমস্যাটা ঋষিদের হয়েছে যে একটা যে হচ্ছে মেটিরিয়ালিস্টিক, দৈহিক পদার্থ, বস্তু, আর আরেকটা হচ্ছে যেটা বস্তু নয়, এবং সেটা কি তাও কেউ জানে না। কিন্তু এই যে চৈতন্যবোধ যদি আমি ধরে নিই, চেতনা, অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস যাকে বলা হচ্ছে, একটা চেতনা যেটা কোনো বস্তু দিয়ে নয়, যেটা কোনো এনার্জি নয়, ঠিক আছে, যেটা পুরুষ, যেটা আছে, যেটা খালি এক্সিস্ট করে। তাহলে সেই জিনিসটা আমাদের দেহের মানে প্রকৃতির সাথে ইন্টারাক্ট করছে কিভাবে, কেন, কখন? এই হয়ে গেছে জটিল সমস্যাটা, যে পুরুষ আর প্রকৃতি মিশছে কিভাবে। আত্মা তো ইন্ডিপেন্ডেন্ট সত্তা বা মন, বা এই যে চারটে বললাম অন্তঃকরণ, হুম, এইগুলো তো বস্তু নয়। তাহলে এই বস্তু নয় যেটা, সেটা বস্তুর সাথে মিশছে কিভাবে? দুটো তো আলাদা জিনিস। হুম। আর সেটা আছেই বা কোথায়? আর সেটা আছে কোথায়, সেটা শুরু কোথায়, সেটা শেষ কোথায়? সেই জন্য আত্মার কোনো শুরুও নেই, কোনো শেষও নেই। এর ব্যাখ্যায় আমি আসছি। আগে জটে তো ঢোকাই, তারপরে জট থেকে বার করব। আগে সমস্যাটা তো বোঝ। যদি সমস্যা না বুঝিস, তাহলে তো তফাৎটা করবি কি করে? তাহলে বোঝা যাচ্ছে যে আত্মা আলাদা জিনিস। আমি মন দিয়ে বোঝাচ্ছি, ওই যে পিএইচডিটা ক্লাস 1 করে বোঝানো। তাহলে মন দিয়ে বোঝাচ্ছি যে মনটা তো কোনো কিছু মাপা যাচ্ছে না। সে সে যেখানে খুশি ছুটে চলেছে, তার কত সাইজ কিছু তাও বোঝা যাচ্ছে না। মনকে কোনোভাবে মাপা যাচ্ছে না। মনকে খালি কন্ট্রোল করতে পারে একমাত্র বুদ্ধি। ঠিক আছে, তো যাই হোক, সেটা আবার অন্য বিষয়। কিন্তু সাইন্টিফিক্যালি কিন্তু মনকে মাপা যায়, বলে রাখলাম। এটা আবার অন্য আর দিনের বিষয় হয়ে গেল। মনকে কিন্তু মাপা যায়, সায়েন্স, এখন সায়েন্স সেখানে চলে গেছে। কিন্তু বলার উদ্দেশ্য এটা যে এই দুটো জিনিস আলাদা, সেটুকু বুঝতে পেরেছিস তো? যে আত্মা হুম, বলে একদম, যেরকম মন আছে, কিন্তু মন একদম, আছে একদম, তার জানি, সঠিক। কিন্তু সেটা কি, কোথায়, কিভাবে কিছু সেটাই, জানি না। তেমনি আমি বলা সেটা আছে এই সবকিছু মিলিয়ে হচ্ছে আত্মা। সেটা আমরা বুঝতে পারছি, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেটা আমার দেহের ভেতরে ঢুকছেই বা কি করে, বেরোচ্ছেই বা কি করে, থাকছেই বা কি করে, এর এইটাই একটা বিশাল বড় প্রশ্ন, যেটা সায়েন্টিস্টদেরকে আজকেও ভাবাচ্ছে। বোঝা গেল? তাহলে সমস্যাটা বোঝা গেল তো? ইয়েস অর নো? হুম, হুম, এইবারে তাহলে জটটা খোলার চেষ্টা করি আমার মতন করে। হ্যাঁ, দেখ, একটা
গর্ভা একটা একটা ছোলা, একটা ছোলা, ছোলা যেটা খাই আমরা, ছোলা, হুম একটা হুম বীজ হুম তো, তার থেকে গাছ হওয়ার ক্ষমতা থাকে। হুম হুম হুম। তো ছোলাটাকে যদি একটা প্লাস্টিকের বোতলের ভেতরে আটকে রেখে দিস 1 বছর এয়ার টাইট করে, সেটা 1 বছর যেরকম ছিল সেরকমই থাকবে। কিন্তু যেই সেটাকে তুই মাটিতে পুঁতে দিলি, তখন কিন্তু তার থেকে একটা ছোলার গাছ উৎপন্ন হলো। যখন সে জল পেল, মাটি পেল, সঠিক তাপমাত্রা পেল, সূর্যের আলো পেল, হ্যাঁ, পাখি পশুর হাত থেকে রক্ষা পেল, সঠিক যখন সব মানে পারিপার্শ্বিক হুম হুম। যখন তার তার সাপোর্টে গেল, তখন সেই গাছটা তৈরি হলো। সেই গাছটা থেকে কি হলো, ছোলাই হলো, আবার অনেকগুলো ছোলা হলো। সেই ছোলাগুলো আবার কি করছে, অনেক গাছের সৃষ্টি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো, এই তো এইভাবে কন্টিনিউয়েশন প্রসেস। একটা কন্টিনিউয়েশন প্রসেস। তাহলে বলার কথাটা এইটাই, যে আমরা কেউ হাওয়া থেকে তৈরি হয়েছে কি? পৃথিবীতে না, কোনো প্রাণ হাওয়া থেকে তো তৈরি হয়নি। এই পঞ্চভূতের দ্বারাই তৈরি। কার থেকে দ্বারা তৈরি সেটা প্রশ্ন নয়, কিন্তু হাওয়া থেকে, কিছু না থেকে তো কিছু তৈরি হতে পারে না। তার মানে কি, কিছু একটা জিনিস ছিল যেটাকে আধার করে একটা সৃষ্টি হয়েছে। তাহলে কি, আমি যেটা বলার চেষ্টা করছি, যে তুই বা আমি বা যত মানুষ আছে, তাদের সৃষ্টির পেছনে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন থেকে যে বীজটা তৈরি হয়েছে, সেই বীজের মধ্যেই রয়েছে আত্মার বাস। আত্মা নতুন করে ওই বীজে বা গর্ভের মধ্যে 6 মাস পরে, 8 মাস পরে ঢুকে যায় না, যেতে পারে না। কারণ ওই বীজের মধ্যেই এই গুণগুলো আছে। বুঝতে পেরেছি। এবারে গুণ কিসের থাকে? একটা বস্তুর একটা গুণ থাকে। একটা চুম্বকের গুণ কি? লোহাকে আকর্ষণ করা বা নর্থ পোল সাউথ পোল দেখানো, তাই তো? তাহলে চুম্বকটা কি? বস্তু। তাহলে আমাদের শরীরটা কি? বস্তু। গুণটা কি? গুণটা হচ্ছে চৈতন্য বোধ, অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস। এটা হচ্ছে গুণ। ঠিক আছে? এবার এই চৈতন্য বোধটাকে তুই কিভাবে জড়াবি, কিভাবে মুক্ত করবি, সেটা তোর ওপরে। সেটা পরে যাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আমার শরীরের গুণ, এটা হচ্ছে আমার ব্রেনের গুণ। এই গুণটা যদি হারিয়ে যায়, তাহলে আমি আর মানুষ থাকবো না, আমি একটা জড় পদার্থ হয়ে যাব। ইয়েস অর নো? হুম হুম। তাই না? আজকে যদি ম্যাগনেট থেকে, চুম্বক থেকে তার শক্তিটা হারিয়ে ফেলে, তাহলে কি আমি আর সেটাকে চুম্বক বলবো, না সেটাকে একটা জাস্ট ধাতুর টুকরো বলবো, কি বলবো? তার মানে কি, যেই গুণটা হারিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে সেই বস্তুটা আর সেই আগের বস্তু থাকবে না। সেটা পরিণাম পাল্টে, মানে সেটা পাল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ। যেমন যেরকম চুম্বকের যদি আকর্ষণ করার কোনো ক্ষমতা না থাকে, তাহলে আর সে চুম্বক বলবে না, তাকে লোহার টুকরি হয়ে গেল সে। তাহলে বস্তুটা বুঝলি, গুণটা বুঝলি, তাই তো? তাহলে আমার ভেতর, আমি যখন ওই বীজ, শুক্রাণু আর ডিম্বাণু যখন বীজের মতন কাজ করছে, সেই বীজের ভেতরেই রয়েছে আমার আত্মা বল, বা কনসিয়াসনেস বল, বা আমার শরীরের গঠনমূলক যা যা উপাদান, সেই বীজের মধ্যেই আছে। ঠিক যেরকম একটা 500 বছরের বট গাছ কত বড় হয়, তাই তো? তার কোনটা ক্রপ রুট আর কোনটা গুড়ি, সেটা বোঝাই দুষ্কর হয়ে যায়। সে এত ছড়িয়ে যায় এবং এত বড় হয়ে যায়। হুম 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 কিন্তু হুম। তার বীজটা কতটুকু? সর্ষের থেকেও ছোট দানা হয় তার একটা বটের বীজ, হ্যাঁ হ্যাঁ। বটবৃক্ষের বীজ। তাহলে ওই ছোট্ট দানার মধ্যে কেউ কল্পনা করতে পারে যে এত বড় গাছ আছে, বা তার ক্ষমতা আছে হওয়ার? ঠিক সেই রকম ভাবেই আমাদেরও এই যে বীজ থেকে যে সৃষ্টিটা হচ্ছে, সেই বীজের ভেতরে তো প্রাণ রয়েছে। সেটা তো একটা নন লিভিং বস্তু নয়, তার ভেতরে তো অলরেডি প্রাণ রয়েছে। তার ভেতরে তোর শরীর কিরকম হবে, তোর আকৃতি কিরকম হবে, তোর বুদ্ধি কিরকম হবে, তোর মেধা কিরকম হবে, তোর চৈতন্যবোধ কিরকম হবে, তোর অ্যাওয়ারনেস কিরকম হবে, সেগুলো তো ওই 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 বীজটার মধ্যে অলরেডি রয়েছে। এটা হচ্ছে তার গুণ।
এবারে শরীরের সাথে সাথে গুণেরও বৃদ্ধি পায়। তাহলে তাহলে এর এর শুরু কোথায় হলো? শরীরটার তো জন্ম হলো। এবারে দেখ আবার আসছে উপনিষদে, ঈশা উপনিষদের প্রথম কথা কি? পূর্ণ ছিল, মানে পরম হ্যাঁ ব্রহ্মের হ্যাঁ, কথা বলতে গিয়ে বলা হচ্ছে কি, যে সে পূর্ণ ছিল, পূর্ণ আছে, পূর্ণ থাকবে, পূর্ণ তাই তো? থাকবে। তাহলে একটা মানুষের শরীর থেকে বা দুটো মানুষের শরীর থেকে আমার এই শরীরটার সৃষ্টি হলো, কিন্তু যেখান থেকে সৃষ্টি হলো সেটা পূর্ণ ছিল, পূর্ণ আছে এবং পূর্ণই থেকে গেল, কিন্তু মাঝখান থেকে এই শরীরটা আর একটা পূর্ণতা পেয়ে গেল, আর একটা সৃষ্টি হয়ে গেল। কি মজার জিনিস! কিন্তু এই শরীরটার তো জন্ম হলো, ওই বীজের থেকে জন্ম হলো, কিন্তু বীজের ভেতরে যে এই গুণগুলো রইলো সেটার কি জন্ম হলো? কথাটার মানেটা বোঝ। বীজ থেকে আমার শরীরটার সৃষ্টিটা হলো, কিন্তু বীজের ভেতরে যে গুণটা ছিল সেই গুণটার কি জন্ম হলো, নাকি সেটা একটা না, কন্টিনিউয়েশন প্রসেসে চলছে? কন্টিনিউশন প্রসেসে চলে গেল। কারণ সেই গুণটা জন্মায়নি, সেই গুণটা ওই বীজের মধ্যে ছিল। ইনবিল্ট, হ্যাঁ, ইনবিল্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, ইনবিল্ট। তাহলে গুণটা কিন্তু জন্মালো না, শরীরটা জন্মালো। যদি ডিম্বাণু আর শুক্রাণু না মিশতো তাহলে শরীরটা হতো না, কিন্তু মিশেছে বলে শরীরটা সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে শরীরটা সৃষ্টিটা হলো, তার ভেতরে যে গুণটা আমি ঢোকালাম, সেই গুণটা আগেও ছিল। আমার বাবার যে শরীরটা সৃষ্টি হয়েছিল, সেই শরীরও যে বীজ দ্বারা সৃষ্টি হয়েছে, তার সেই বীজের মধ্যে গুণ ছিল। তাহলে এই গুণের কোনো সৃষ্টি হয় না, তাই আত্মার কোনো জন্ম হয় না, অজন্মা। বোঝাতে পারলাম? জটটা হুম হুম খোলার হুম। চেষ্টা করছি, ক্লাস ওয়ানের বসার মতন তৈরি করার চেষ্টা করছি। তাহলে গুণটা কোনো জন্ম জন্ম হলো না। জন্ম জন্মটা কার হলো তাহলে? শরীরটার জন্ম হলো, শরীরের, হ্যাঁ। কিন্তু গুণটার কিন্তু কন্টিনিউয়েশন হলো। মজার জিনিস না? এবার যখন শরীরটা যখন মানে পোড়ানো হলো বা শেষ হয়ে গেল। হ্যাঁ, এইবারে আসছি। তাহলে তাহলে কি বলছে? গীতায় কি বলছে, বা অন্যান্য উপনিষদেও কি বলছে? যে এর জন্ম, যার জন্ম খুঁজে পাওয়া যায় না তার মৃত্যুও হয় না। এটা লজিক্যাল। যার জন্মের মানে হুম যে হুম জন্মাচ্ছে না তার মৃত্যু হবে কোথা থেকে? এবারে জন্ম কবে হয়েছে? তাহলে চলে যা মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স, কেউ জানে না। তাহলে যেটা অজানা সেটাকে আমি কি বলবো? জানা নেই। জন্মাতে আমি দেখিনি, বা আমাদের জ্ঞানও তো সেটা কেউ দেখতে পারবে না। কবে জন্মেছে, কিভাবে জন্মেছে, অজানা। তাহলে আমরা জানি না তার জন্ম কোথায়, তাই তো? যখন প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীর বুকে, তখন হয়তো তার সাথে এই গুণগুলো তার মধ্যে ঢুকেছে, এবং ভাগ হতে 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 নানা রকম ভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের দ্বারা। কিন্তু এই গুণগুলো তার মানে কি অজন্মা, এর জন্ম হচ্ছে না। তাহলে যার জন্ম হচ্ছে না তার মৃত্যু হবে কি করে? এটাই তো বলার বিষয় তোর। তাহলে এরও মৃত্যু হচ্ছে না, এটাও আমি মানছি। তাহলে আত্মা জন্মাচ্ছে না, শরীরের জন্ম হচ্ছে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? হুম 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 হুম। তাহলে আত্মা কাকে বলছি? গুণ। এই গুণ। শরীরের গুণটা হচ্ছে আত্মা। আর এই গুণ আত্মার, মানে ওই চারটেই: আর এর, মন, না, বুদ্ধি, চিত্ত, অহংকার। খুব ভালো প্রশ্ন করেছিস। খালি মনে রাখবি যেন ডিভিয়েট না হয়ে যায়, যে আত্মার মৃত্যু হচ্ছে কিনা এই প্রশ্নটা একটু মনে করিয়ে দিবি। এইবারে দেখ, তুই যে বললি চারটে জিনিস, চারটে জিনিস দিয়ে আত্মার তৈরি হচ্ছে না, এটাকে একটুখানি সায়েন্সের সাবজেক্টে ঢোকাই। যেটা হচ্ছে যে একটা হচ্ছে কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস। তার মানে কি? এটা একটা ভলেন্টারি অ্যাকশন। ভলেন্টারি মানে স্বেচ্ছাকৃত। আর আমাদের শরীরে কি জিনিস থাকে? দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে ইনভলেন্টারি, আর একটা হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি। তাহলে ইনভলেন্টারি আর ভলেন্টারি দুটো দিয়েই আত্মার সৃষ্টি হচ্ছে। ইনভলেন্টারি যে গুণগুলো, গুণ, কজে যাচ্ছি না কিন্তু। হার্টটা ধুপুক ধুপুক করছে বলে ব্লাড ফ্লোটা হচ্ছে, সেই জন্য অক্সিজেনটা যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে সব কজ, কারণ।
ঠিক আছে? তো একটা হচ্ছে ইনভলেন্টারি, এই যে চোখ পিট পিট করছি, হার্ট ধকপক ধকপক করছে, যখন ঘুমিয়ে আছি তখন কি অচৈতন্যর মতন ঘুমাচ্ছি, শরীরের জ্ঞান নেই, স্থানকাল পাত্রের হুঁশ নেই, হ্যাঁ, কিন্তু নিঃশ্বাস ঠিক নিয়ে যাচ্ছি। তাহলে আত্মা বা এই চৈতন্য বোধটা আমার শরীরের ভেতরে কোথাও আছে। যদি না থাকতো তাহলে তো আমি মরে যেতাম। তাহলে কিছু একটা জিনিস তো আছে যেটা আমার শরীরকে, যখন আমি ঘুমিয়ে আছি তখনও সেটা চালিয়ে যাচ্ছে। বা একটা শিশু যখন জন্মাচ্ছে, একটা বাছুর যখন জন্ম নিল, 8 ঘন্টার মধ্যে সে কি করে উঠে দাঁড়াচ্ছে, এবং সে ঠিক বুঝে যাচ্ছে যে মায়ের স্তনটা কোথায়, সেখানে দুধ পাওয়া যায়, দুধটা আমায় কিভাবে চুষে খেতে হবে, খেলে আমার প্রাণটা বাঁচবে, মানে পেটটা ভরবে, পেটটা ভরলে আমি প্রাণ ধারণ করতে পারবো। এই যে এন্টায়ার ইনফরমেশনটা, সেটাও গুণের মধ্যে পড়ছে। কজটা কি? যে সে পেট থেকে পড়ছে, দাঁড়াচ্ছে, খুঁজছে, চুষছে, পেট ভরছে, দুধ খাচ্ছে, এটা হচ্ছে কজ। কিন্তু ইনফরমেশনটা তো আগে থেকে থাকতে হবে। সেই ইনফরমেশনটা পেলো কোথা থেকে, এলো কোথা থেকে? তাহলে এটা হচ্ছে গুণ, ওই শরীরের গুণ। তাহলে গুণ বোঝাতে দুটো জিনিস, একটা হচ্ছে ইনভল ইনভলেন্টারি যে অ্যাকশনস গুলো করি, সেটা যেই যেই ইন্টালেক্ট থেকে আসে, যেই গুণ থেকে আসে, ঠিক আছে, সেটা। আর একটা হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি মানে কি, আমরা স্বেচ্ছায়, এখন গরমকাল, এখন রাত্রির বেলা আমি এখানে বসে আছি, এটা একটা ঘর, এই যে অ্যাওয়ারনেসটা দিচ্ছে, ঠিক আছে, কার মাধ্যমে দিচ্ছে? এগুলো হচ্ছে কজ। হাওয়াটা গায়ে লাগছে, সেটা কজ। হাওয়াটা গায়ে লেগে আমার লোমগুলো সুসুর সুসুর করছে, মানে বুঝতে পারছি হাওয়া চলছে, এটা কজ। কিন্তু এই যে ইনফরমেশনটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে এবং সেখান থেকে যে ভালো লাগার একটা সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে গুণ, এফেক্ট, গুণ। তাহলে আত্মাটা যে তৈরি হচ্ছে, এই চারটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে না, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো তো ডেফিনেটলি। যদি বুদ্ধি না থাকে তাহলে আত্মা, আত্মা, আজকে তুই যদি অন্ধ হয়ে যাস, এই যে বুদ্ধি যাকে বলে, বুদ্ধি কোথা থেকে আসে? জ্ঞান। জ্ঞান কোথা থেকে আসে? জ্ঞানেন্দ্রিয় থেকে। তাহলে যে জন্মান্ধ, যে জন্মের পর থেকে অন্ধ, তাকে তুই কোনোদিন বোঝাতে পারবি যে গোলাপ ফুলের রং লাল মানে কি? হাজার চেষ্টা করলেও পারবি না তো বোঝাতে। তার মানে আত্মাও কোনোদিন তার বুঝতে পারলো না যে গোলাপ ফুলের রংটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয়। তাহলে এই যে গুণটা, তার ভেতরে কিন্তু প্রি প্রোগ্রাম সব ইনফরমেশন নেই। সে কিন্তু কজ অ্যান্ড এফেক্টের দ্বারা চলছে, প্রভাবিত হচ্ছে, আমার আমিত্বটা তৈরি হচ্ছে। তারপরে আমরা বোঝার চেষ্টা করছি যে আত্মা কাকে বলে, সেটাকে খোঁজার চেষ্টা করছি ভেতরে। এবং সেই লজিক্যাল মাইন্ড আলটিমেটলি বলছে কি, যে আমি কেউ না, আমি কিচ্ছু না, আমি শরীর ন, আমার আমি কোনো নাম নই, আমি কোনো ধর্ম নই, আমি কোনো জাতি নই, আমি কোনো দেশ নই, আমি কোনো বস্তু নই। এই এই চেতনা বোধগুলো আসছে আস্তে আস্তে। তো মায়া কাকে বলে? তুই যদি মায়া কাকে বলে সেটাই না বুঝিস, তাহলে মায়া থেকে বেরোবি কি করে? ইয়েস অর নো? তোকে তো আগে বুঝতে হবে মায়া কাকে বলে। যে না বাবা, শরীরটাকে ছেড়ে চলে যাব, কোথায় যাব? তাহলে তো আমি মরেই গেলাম, তাহলে তো আমিই থাকলাম না। ভাবাচ্ছে, তা আমি না থাকলে হয়েছেটা কি? আমার কি থাকার প্রয়োজন? কিসের জন্য থাকবো? সংসারে তো খালি দুঃখ, সংসারে তো খালি ভোগ, সবকিছুই তো সাময়িক। আলটিমেটলি এর থেকে লাভটা কি হচ্ছে টাইম পাস ছাড়া? এই মনের ভেতরে যখন এই দ্বন্দ্বগুলো ঢুকছে, একটা সময় যোগীরা বুঝতে পারছে যে সত্যি তো এগুলো সব মিনিংলেস, এগুলো সব, মানে আত্মা, ওই যে বলছিলাম যে পুরুষ ধীরে 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 রিয়েলাইজ করতে শিখছে যে এটা তো প্রকৃতির সাথে তো মিশে যাওয়াটা আমার কাজ নয়। শুদ্ধ চেতনা, এক্সিস্টেন্স, আই এক্সিস্ট, কিছু একটা আছে, শুধু এটাই হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য। বোর করে ফেললাম না? মাথার উপর দিয়ে ঢিস ঢাস যাচ্ছে। একটু একটু হচ্ছে, সত্যি কথা বলতে। যাই হোক, মানে তুমি মেন সাবজেক্টে চলে আসো। যদিও এটা পার্ট অফ দ্য সাবজেক্ট, বাট স্টিল আত্মা যে আত্মার মৃত্যুটা নিয়ে। হ্যাঁ, তাহলে এটুকু ক্লিয়ার হলো যে আত্মা কোনো, ওই যে চারটে জিনিস এই বললাম মানে। কজ অ্যান্ড এফেক্টসটা একটু ঘেটে গেছি, ওটা তোমার সঙ্গে অন্যদিন আমি বসবো। ঠিক কজ আছে, অ্যান্ড এফেক্টস নিয়ে। ঠিক আছে। দেখ,
আমি পড়ছি তবে তো জ্ঞানটা হচ্ছে। তো প্রথমে পড়তে গেলে আমার চোখ লাগবে, তো চোখটা হচ্ছে মানে শরীর। আমার কাছে সিম্পল আত্মাটা যেটুকুনি আমি নিয়ে রেখেছিলাম, যে এই কি বললে তুমি, অন্তঃকরণ নাকি? হ্যাঁ, মন বুদ্ধি চিত্ত অহংকার, হ্যাঁ, বোঝাবার এটুকুই চেষ্টা। কারণ অনেকে হ্যাঁ, প্রশ্ন করতে পারে, দেখ অনেকে তো আমি সবাইকে যদি ধরে নিয়ে সবাই ক্লাস ওয়ানের স্টুডেন্ট তা তো নয়, এখানে হুম, আমার হুম, হুম, থেকেও বড় জ্ঞানী লোক থাকতে পারে। তারা আমাকে প্রশ্ন করতেই পারে যে কি দাদা, খালি কি মন বুদ্ধি চিত্ত অহংকারের দ্বারা আত্মার সৃষ্টি হয়? তাহলে তখন তো আমি মিথ্যেবাদী হলাম। তাই আমি একটুখানি আরেকটু ভেঙে বললাম যে ওই যে দেখবি লতে লেখা হয় না, ইট ইজ মেড অফ মন বুদ্ধি চিত্ত অহংকার বাট নট লিমিটেড টু। মানে এই মন বুদ্ধি চিত্ত অহংকার দ্বারাই কিন্তু আত্মার সৃষ্টি হচ্ছে, কিন্তু এইটুকুর মধ্যেই তার লিমিট নেই। তাকে লিমিটেড করে দিলে হবে না। বোঝা গেল? এইবার ব্যাপারটা বুঝতে পারলি, নট লিমিটেড টু। এছাড়াও অনেক আনুষঙ্গিক জিনিস থাকে হুম, যেটাকে আত্মা বলা যেতে পারে। ইট ইজ নট লিমিটেড হুম, টু মন বুদ্ধি চিত্ত অহংকার। এবার ঠিক হয়েছে। বোঝা গেল? এই কজ এন্ড এফেক্টটা না আমি পুরো ঘেটে গেছিলাম, যাই হোক। আচ্ছা, তাহলে ফিরে আসা যাক, কি যেন মনে করাতে বললাম, তাহলে মৃত্যু। আত্মা, তাহলে আত্মার আত্মার জন্ম মৃত্যু। হচ্ছে না, এবার আত্মার মৃত্যুও হচ্ছে না। কি করে প্রমাণ করব? আমার কাছে প্রমাণ তো, হুম, হুম, মানে হুম, এটা আমার বিষয়, আমি যতটুকু বুঝেছি, যে কি বলেছিলাম যে দেহটার মৃত্যু হয়ে যায়, তার মানে কি আমার হৃদযন্ত্রটা বন্ধ হয়ে গেল, নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেটে যাচ্ছি না, তাহলে নর্মাল ডেথে হৃদয়টা বন্ধ হয়ে গেল। কিন্তু ব্রেনের একটা অংশ কিন্তু তখনও চলছে, হুম, 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 যেটাকে আমরা মন বলতে পারি, যেটাকে আমরা, কারণ মাইন্ডের কাজটা কি? কিছু করা, কিছু ভাবা, কিছু দেখা, কিছু চিন্তা করা, কিছু প্ল্যান করা, এটাই তো এই জায়গাটার কাজ। তাহলে এই জায়গাটায় যেই আমি কি বলেছিলাম যে পুনর্জন্ম যাকে বলে, যদি হুম, 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 দর্শক বন্ধুরা না বুঝতে পারে তাহলে ওই এপিসোডটা একটু প্লেলিস্ট থেকে খুঁজে বের করে দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে পুনর্জন্ম কাকে বলে। তাহলে আমার কাছে যখন হৃদয় বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা একটা নতুন জন্ম পাচ্ছি, সেটা কিন্তু মানসিক অবস্থা। কিন্তু যা ডাইং ব্রেন, যে মারা যাচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে না যে এটা সে একটা স্বপ্নের মতন একটা জগতে ঢুকে আছে বা ঢুকে যাচ্ছে, সে কিন্তু ভোগ করছে। এবং এই ভোগটা কোথা থেকে হচ্ছে? এর জন্মটা হচ্ছে স্মৃতিশক্তি থেকে। স্মৃতির পাতা গুলো উল্টে হুম, পাল্টে দেখছে, হুম। যাকে আমরা বলছি চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্ত খাতা। যেটা হচ্ছে আমাদের কর্মর উপরে নির্ভরশীল অনেকটাই, 90% কর্ম, হুম, ঠিক আছে, 5% হচ্ছে নেচার, আমার নেচার কি, আর 5% হচ্ছে আনুষাঙ্গিক। তাহলে এইভাবে ভাগ করা হয়েছে ওটাকে। তো এই জিনিসটা তো চলছে, শরীর চলছে না, মানে আমার জ্ঞানেন্দ্রিয় নেই, আমার কর্মেন্দ্রিয় নেই, তাহলে বাকিটা কি থাকলো? এখানটা তো তখনও চলছে, তার মানে কি আমি একটা স্বপ্নের জগতে ঢুকে গেলাম, ঠিক যেরকম ঘুমিয়ে স্বপ্ন দেখি, ঠিক সেই রকমই একটা স্বপ্নের জগতে ঢুকলাম, কিন্তু ওটা বাস্তব। ওটাকে মানে যেরকম যখন ঘুমিয়ে স্বপ্ন স্বপ্ন মতো দেখছি, নিলে হবে না। তখন যখন আমি বুঝতে পারছি না যে এটা স্বপ্ন, ও আচ্ছা আমি ঘুমিয়ে হুম, আছি, আমি স্বপ্ন দেখছি, এটা তো হচ্ছে না, আমি তো স্বপ্নটাকে ভোগ করছি, ঘেমে নিয়ে উঠছি, কি না বাঘে তাড়া করেছিল, সত্যি করেছিল না স্বপ্নে করেছিল, তাহলে ঘামলি কেন? ঠিক সেই রকম ভাবেই যখন দেহটা শেষ হয়ে যাচ্ছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? আমরা একটা স্বপ্নের দেশে যাচ্ছি। সেটা ভালো হলে স্বর্গ, খারাপ হলে নরক। কিন্তু এটা এবারে ভোগ আরেকটা করতে জিনিস হবে। কি হচ্ছে, অনন্তকাল ধরে বলছে না, নরক যন্ত্রণা হুম, অনন্তকাল ধরে পুড়তে হবে, গরম তেলের কড়াইয়ে ভাজা হবে। ওসব ফালতু কথা। হুম, যেটা নেওয়ার কথা, হংসরাজ হও, বলেছিল না, হংস মানে হাঁসের মতন হও। হাঁস দেখবি মাটি প্যাক 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 করে করে তোলে, ঠিক আছে, কিন্তু মাটি কিন্তু খায় না। ওই মাটি যে এরকম খুবলাচ্ছে, হাঁস কি করে, ওই হাঁসের যে বিকটা আছে না, ঠোঁটটা যেটা আছে, তার পাশে এই রকম ঝাঁঝরির মতন করা আছে নেট, ওই নেট দিয়ে মাটিগুলো বেরিয়ে যায়। ভেতরে হাঁসের মুখের ভেতরে যেটা পড়ে থাকে, সেটা হচ্ছে শামুক ঝিনুক বা ওর খাদ্য। তাহলে হাঁসের মতন হও। তাহলে কি, অনন্তকাল ধরে তোমাকে কড়াইয়ের মধ্যে পোড়ানো হবে, তেলে ভাজা করা হবে। তাহলে এর মধ্যে থেকে হাঁস হয়ে কোন জিনিসটা নেবে? শব্দটা না, অনন্তকাল ধরে।
কারণ এটা সায়েন্স তোমাকে 100% স্বীকৃতি দেবে। এটাই তোমার খাদ্য, এটাই তোমার পুষ্টি, কি অনন্তকাল ধরে। কেন? কারণ ব্রেন যখন, হার্ট যখন চলছে না, ব্রেনটা তখনও চলছে, মাইন্ডটা চলছে, এবং সেটা তখন টাইম স্পেসের বাইরে চলে যাচ্ছে। স্থান কাল পাত্র কিচ্ছু তখন আর হিসেব থাকছে না সেখানে। আমাদের ঘড়িতে 2 মিনিট মানে ব্রেন তখন হয়তো 2000 বছর বেঁচে ফেলেছে, বা 2 লক্ষ বছরের অভিজ্ঞতা অর্জন করেছে, বা ভোগ করে ফেলেছে অলরেডি। কারণ তখন ব্রেন খুব ফাস্ট চলে। ঠিক আছে? তাহলে অনন্তকাল তাকে কি বলা হচ্ছে? ইনফিনিটি। আমরা এই যে ইনফিনিট। ঠাকুর প্রণাম করতে গেলে বলে না, তিনটে তিনটে ধূপকাঠি দে, তিনটে মিষ্টি দে, বা 5টা মিষ্টি দে, বা 7টা ফল দে। জোর দেয় না কেন? কারণ বেজোর হচ্ছে ইনফিনিটির লক্ষণ। বেজোর মানে ওটা সিম্বলাইজ করে হচ্ছে ইনফিনিটি। যেই জোর করে দিলি, জিরো চলে এলো, মানে কি হয়ে যাচ্ছে? ওটা ফাইনাইট। বেজোর যেই হয়ে যাচ্ছে, মানে ঈশ্বর বোঝাতে যখনই আমরা ঈশ্বরকে ধূপকাঠি দেখাচ্ছি, 4টে ধূপকাঠি দেখাচ্ছি না, শঙ্খ যে বাজাচ্ছি, 3বার বাজাই, 4বার বাজাই না কেন? কারণ দ্যাট ইন্ডিকেট যে আমরা ইনফিনিটির আরাধনা করছি, যাকে ফাইনাইটে আমরা ধরতে পারবো না, অসীমকে আমরা আরাধনা করছি। তা অন্য বিষয়ে চলে গেলাম। তাহলে কি ব্রেনটা ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে যেটা যেটা বললাম, যে জন্মটা কবে হয়েছে জানতে পারছি না, তাহলে এই ব্রেনের মধ্যে যে এই যে 2 লক্ষ বছর বেঁচে আছে, এটার তো হিসেব খাতায় কলমে কেউ লিখে যেতে পারেনি, হুম। বা পারছো না, কিন্তু এটা হয়। ইইজি মেশিনের দ্বারালে পরীক্ষা করলে বোঝা যাবে। যার জন্য বিদেশে এখন ওই হার্ট চলছে না আর পালস পেলো না বলে ডেথ সার্টিফিকেট, এগুলো আমাদের দেশেই চলতে পারে। বিদেশে এখন শুধু এটুকুর ওপরে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। বিদেশে এখানে ইইজি মেশিনে দেখে যে ব্রেনে কোনো ইলেকট্রিক্যাল পালস চলছে কিনা, ইলেকট্রিক্যাল ফাংশন রয়েছে কিনা। যখন ব্রেনে কোনো ইলেকট্রিক্যাল ফাংশন চলবে না, তখন ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দেবে, মানে ব্রেনটা পুরো পচে গেছে। তার মানে কি, তো চিত্রগুপ্তের খাতাও পচে গেছে, তখন তুই আর স্বপ্ন দেখছিস না। কিন্তু এর যে সময়টা, সময় আমরা যে ঘড়ির সময় ভাবি, সেটা কিন্তু ওই মৃত্যুমুখী ব্রেনটার সময় আর আমাদের ঘড়ির সময় কিন্তু এক নয়, এক ডাইমেনশন নয়। ওটা আর অন্য ডাইমেনশনে চলে। ওটা ওখানে সময় বলে কিছু নেই। বুঝতে বুঝতে পারলি? তাহলে যেটা সময়ের ঊর্ধ্বে, তাকে কি বলবো? তার মৃত্যু হচ্ছে বলবো? তাহলে কে এই যে স্বপ্নটা দেখছি, কে দেখছে? আমি দেখছি, অহং দেখছে। আমি যদি সংস্কৃতে বলি, কে দেখে? অহং দেখে। আমি দেখি, তাই তো? আমি মানি তো আমার অহং, আমি মানি তো আমার আত্মা। ভোগটা কে করছে? আমার আত্মা করছে। আর অন্য অন্য দর্শনে নিয়ে যাস না, যেখানে বলছে যে আত্মা কিছু ভোগ করে না, সেটা আবার অন্য ফিলোসফি হয়ে গেল। ঠিক আছে, আমি যেটুকু বুঝছি, আমি ফিলোসফি বাদ দিয়ে বলছি যেটুকু আমি যতটুকু বুঝছি। ঠিক আছে? তার মানে কি, যে তার মানে এখানে যদি 2 লক্ষ বছর কেউ বেঁচে থাকে, তাহলে সেটাকে কি বলবি? সে মরে গেছে? তাহলে তার মানে আত্মার কোনো শেষও হচ্ছে না, যেহেতু সে ইনফিনিটি ইয়ার্স ধরে বেঁচে আছে। হুম। হুম। তাহলে তার কোনো জন্ম হচ্ছে না, আত্মার কোনো জন্ম হচ্ছে না। কারণ যেই ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে তোর শরীরের জন্মটা হলো, তার আগে থেকেই এই শরীরের গুণাগুণগুলো ওই বীজের মধ্যেই উপস্থিত ছিল, এবং এটা হ্যাঁ। কন্টিনিউ করছে। এরকম নয় যে এর কোনো শুরু আছে। এর শুরু কোথায় কেউ জানে না, তাই এর শুরু নেই, এর কোনো জন্ম নেই, হ্যাঁ, এর কোনো জন্ম এর নেই। কোনো জন্ম নেই। আর এর মৃত্যুও হচ্ছে না, শরীরটা মরে যাচ্ছে, হার্ট বন্ধ হয়ে হুম। যাচ্ছে, মানে শরীরটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনটা চলতে থাকছে। এবং কত দিন ধরে চলছে? হাজার হাজার লক্ষ বছর ধরে চলতে পারে। বয়সে একটা 35 বছরের বা একটা 50 বছরের মানুষের কয়েক লক্ষ বছর আয়ু হয়ে যেতে পারে, মানসিক আয়ু। আর কেউ 105 বছর বয়সে যদি দেহ রাখে, তার হয়তো 100 বছর আয়ু, মানে 1000 বছর আয়ু হয়ে যাবে তার আত্মার বেঁচে থাকা। তো এটা আবার এনার্জির উপরে নির্ভর করে, যে কার শরীরে কতটা এনার্জি ছিল। কারণ এগুলো তো সব কি, যন্ত্র। তো যন্ত্রর কলকবজাগুলো ঢিলা হয়ে গেলে পরে তার আয়ুটা কমে যায়। কিন্তু
কেউ তো এর এর টাইম লিমিট তো বলতে পারছে না যে হ্যাঁ 12টার সময় শরীর বুকটা ধড়পড়ে নাকি বন্ধ হয়ে গেল, 12টার সময় আমার আত্মা আমি মরে গেলাম, বলতে পারবে? পারবে না তো, কারণ এটা তো চলছে। সেই জন্যই তো 2 ঘন্টা পরে সার্টিফিকেট দিচ্ছে, হুম। বা 4 ঘন্টা পরে সার্টিফিকেট দিচ্ছে। যদি হার্ট আর পালস না পেলেই যদি হয়ে যেত, তাহলে 2 ঘন্টা শুয়ে রাখছে কেন তারপরেও? সেই জন্য ডাক্তারি ভাষায় তার মানে কি, তারা জানছে যে এই জায়গায় এখনো কিছু একটা চলছে, মানুষটার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তাহলে সেই জন্য এর মৃত্যুও নেই। আত্মার জন্ম, শরীরের জন্ম হচ্ছে, তার একটা বিগিনিং বুঝতে আছে, পেরেছি। স্টার্টিং পয়েন্ট আছে। আর শরীর মরছে কারণ তার একটা এন্ড পয়েন্ট আছে, যখন হার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে শরীরের বিগিনিং এন্ড এন্ডিং আছে, কিন্তু যে গুণগুলো নিয়ে শরীরটা জন্ম নিচ্ছে তার শুরুও নেই, তার শেষও নেই। আর এই শেষ হলো। গুণগুলোকেই আমি, আমার কথায় আমি এটাকে আত্মা বলছি। তাহলে বোঝা গেল? এইবারে তাহলে আত্মার, তাহলে আত্মা, আত্মার মৃত্যু হয় না, কিন্তু তাহলে আমরা করছিটা কি? আত্মা যদি নাই মরে, তাহলে এত যোগ, এত এত ফিলোসফি, এত কিছু পড়ছি কিসের জন্য? তার মানে তো আমি যাই করিনি, আমি, আমার আত্মা চলতেই থাকবে, তাই কি? তা নয়। সেইখানেই আসছে হচ্ছে বৈদিক সংস্কৃতি। আর এই জন্যই মোক্ষটা আমাদের প্রধান হিন্দুদের কাছে, স্বর্গ নরকটা প্রধান নয়। কেন? হুম কারণ হুম। আত্মার মুক্তি হয় মোক্ষ লাভে। আত্মার মুক্তি কিসে? মোক্ষ লাভে। যতদিন না আত্মা মোক্ষ লাভ করছে, ততদিন পর্যন্ত আত্মা ওই কন্টিনিউশন অমর, প্রসেসে থাকবে। কন্টিনিউয়েশন প্রসেসে চলে যাচ্ছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে। কিন্তু যেই কেউ ব্রহ্মে, পরম ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখ, ওই দর্শনে একটা বললাম না, বৃহদারণ্যক বললাম, একটু দেখে নি দাঁড়া, যেখানে বললো অদ্বৈত বেদান্ত, তাই তো, অদ্বৈত বেদান্ত আর, হ্যাঁ, বৃহদারণ্যক উপনিষদ আর অদ্বৈত বেদান্ত। এখানে কি বলছে? বৃহদারণ্যক উপনিষদে কি বলছে? ব্রহ্ম, পরম ব্রহ্ম আর আত্মা এক। তাহলে এইখানে আবার অ্যাপ্লাইটা কি হচ্ছে, যে আত্মা তার মানে অবিদ্যার জন্যে শরীরের সাথে মিশে মায়ার জালে ফেসে ব্রহ্মকে ভুলে গেছিল। তাহলে মোক্ষটা কি? যখন আমি আবার বুঝতে পারলাম যে আমার, আমি কে, আমার অস্তিত্বটা কি। সেই জন্য বলেছে না, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের আত্মাটাকে খুঁজে বার করো। আত্মা কি, তুমি কে, এই কথাগুলোর উপরে জোর দেওয়া হয়েছে কেন? যাতে এই যে পুরুষ আর প্রকৃতির মধ্যে, তুমি পুরুষ, এবং এখানে পুরুষ বলতে যে মেল ফিমেল বলা হচ্ছে, জেন্ডার বলা হচ্ছে, হুম তা হুম। কিন্তু নয়। তা কিন্তু নয়। একটা ফিমেল, শরীর বডিটা শরীর। ফিমেল, ফিমেল বডি মানে সে, সে পুরুষ নয় তা কিন্তু নয়, হ্যাঁ, সেও এটা পুরুষ। শরীরকে বোঝানো হচ্ছে। শরীরকে বোঝাচ্ছে না তাহলে এখানে। পুরুষ কাকে বলছে? পুরুষ পুরুষ বলতে কি বলছে যে বোঝায়? দেখছে, যে দ্রষ্টা। ফিজিক্যাল বডিটা মেলেরও হতে পারে, ফিমেলও হতে পারে, পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, সেটা শরীর। আত্মার কোনো লিঙ্গ হয় না তো। এই দেখ আর একটা জিনিস, আত্মা পুরুষ হয় না স্ত্রী হয়? আত্মার কোনো লিঙ্গ ভেদ আছে? আত্মার কোনো জেন্ডার আছে? আত্মা তো একটা গুণ, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে একটা, এখানে কি হচ্ছে, যে তুমি নিজের আত্মাকে, নিজের স্বধর্মকে চেনার চেষ্টা করো, নিজেকে চেনার চেষ্টা করো, নিজের আত্মাকে খুঁজে বার করার চেষ্টা করো, আমিত্বকে চেষ্টা করো। এটা যে আমি একটা, এই যে কথাগুলো শুধু একটা ছেলে, মানে ছেলে বা মেল জেন্ডার তাকে বলা হচ্ছে তা নয়, এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কারণ আত্মার হ্যাঁ, কোনো সে তো একশো জেন্ডার বার। হয় না। আমরা হুম হুম হুম। প্রত্যেকে যারা জন্মাচ্ছি, সেটা আমি হতে পারি, আমার বোন হতে পারে, আমার দিদি হতে পারে, আমার মা হতে পারে, সবার ক্ষেত্রেই পুরুষ কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল, প্রত্যেকে পুরুষ। আত্মা আছে মানে সেটা পুরুষ। কিন্তু গন্ডগোলটা হয়ে যাচ্ছে অবিদ্যার কারণে, যখন আমরা প্রকৃতির সাথে নিজেকে গুলিয়ে ফেলছি। তাই যখন আবার ধ্যান বা যোগের মাধ্যমে রিয়েলাইজ করছি যে আমি কে, খুঁজতে 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 ওই নেতি নেতি, না আমি এই নই, না আমি ওই নই, তাহলে আমি কে? না আমি ও নই,
তাহলে আমি কি স্মৃতি দিয়ে তৈরি? না, আমি তাও নই। তাহলে আমি কে? যখন কিছু খুঁজতে খুঁজতে নেতি নেতি করতে 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 তারপরে গিয়ে লাস্টে গিয়ে ঠিকছে কি, ওই যে তুই হনুমানজির গল্পটা বলেছিলিস না, मैं सिर्फ इतना जानता हूं कि मैं कुछ नहीं जानता, मुझे सिर्फ इतना ज्ञात है कि मैं अज्ञात हूं। অজ্ঞাত হুম। তাহলে আলটিমেটলি দাঁড়ালোটা কি, যে আমি কিছুই নয়, আমি কেউ না, আমি কিচ্ছু না। তো ওই রিয়েলাইজেশনটা, এটা খালি মুখের ভাষা নয়, মুখের কথা নয়, এটা রিয়েলাইজ করতে হবে, যোগের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি মোক্ষ পাবে। তাহলে কি, আমি কেউ নয়, তাহলে কি পরম ব্রহ্ম নির্গুণ নিরাকার। এবারে আত্মাও কি হলো, আমি কেউ নয়, আমি কিচ্ছু নই, মানে আমিও হয়ে গেলাম কি, নির্গুণ নিরাকার, আমি কেউ নই। আকার মানে আমার শরীর আছে, শরীরের গুণ আছে। তাহলে আমি যখন বলছি অহম ব্রহ্মাস্মি, তার মানে কি, আমি কেউ নই, আমি শরীর নই, আমি আত্মা নই, আমি মন নই, আমি কিচ্ছু নই। এবং আমি কিচ্ছু নই মানে আমার গুণও কিছু নেই। তাহলে নির্গুণ নিরাকার আমি নিজেকে বলছি। তো নির্গুণ নিরাকার আমি ছাড়া, মানে আমি যখন নিজেকে বলছি, মানে নিজের দিকে হাত দেখিয়ে বলছি অহম ব্রহ্মাস্মি, তার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে আমি নির্গুণ নিরাকার, আমি কেউ নই, আমার কোনো গুণও নেই, আমার কোনো আকারও নেই। এবং এটা ডিফাইন করছে কাকে? পরম ব্রহ্মকে ডিফাইন করছে। তো সেই লজিকে দেয়ার ফর ম্যাথসের সেই প্রবলেম সলভ করবার, হুম। দেয়ার ফর সিন্স কৃষ্ণা সেড, সিন্স কৃষ্ণা সেড আই অ্যাম নাথিং, আমি গুণও নই, আমি আকারও নই, হেন্স কৃষ্ণা ইজ ইকুয়ালস টু ব্রহ্ম, বিকজ ব্রহ্ম ইজ ডিফাইন্ড অ্যাজ নির্গুণ নির্গুণ নিরাকার। নিরাকার। বোঝা গেল? ম্যাথসের প্রবলেম, ক্লাস 1-এর, ক্লাস 5-এর ম্যাথসের প্রবলেমের মতন, লজিক্যালি। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আজ মোক্ষ তাহলে কখন এইটুকুনি। লাভ হচ্ছে? যখন তুমি রিয়েলাইজ করছো যে আমি নির্গুণ নিরাকার, তখন তুমি মোক্ষ পাচ্ছ, তখন তুমি মোক্ষের, মানে ব্রহ্মের সাথে লীন হয়ে যাচ্ছ, তখন তোমার আর অস্তিত্ব বলে কিছু থাকছে না, তখন তুমি ব্রহ্মলীন হয়ে গেলে। যার জন্যই তো আমি বলি না যে নির্বিকল্প সমাধি খুব রিস্কি জিনিস। একবার যে ব্রহ্মকে টাচ করে ফেলবে, সে থাকতে পারবে না। মানে যেই যেই মানুষটা ঢুকছে, সেই মানুষটা আর বেরিয়ে আসবে না ব্রহ্মলীন, মানে নির নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি ঢোকার পরে সেই মানুষটা, সেই মানুষ থাকবে না, সে অন্য হয়ে যাবে। যদি ফিরে আসতে পারে, যদি সেরকম গুরু থাকে, নয়তো সে দেহও ছেড়ে দিতে পারে। হুম। সেই জন্যে বলে মায়া ত্যাগ করো, সেই জন্যে বলে যে আকাঙ্ক্ষা ত্যাগ করো, সেই জন্যে ভিডিও করা যে কিছু চাইবে না। কেন? কারণ এইগুলো তোমাকে এই প্রকৃতির সাথে জড়াতেই থাকবে, জড়াতেই থাকবে, জড়াতেই থাকবে। আর হুম। তুমি হুম। ভুলে যাবে যে তুমি পুরুষ, তুমি সিনেমাটা খালি দেখছো, সিনেমাটা তোমার কিচ্ছু না। তুমি আর সিনেমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু তুমি ভাবছো যে আমি সিনেমাটাতে অ্যাক্টিং করছি, তাই তুমি কাঁদছো। সেই জন্য বলছে যে বোঝো যে এগুলো মায়া, এগুলো মায়া, এগুলো মায়া, জগৎ মিথ্যা। নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে, যে যাতে নিজেকে পুরুষ, তুমি পুরুষ, তুমি খালি দ্রষ্টা, তোমার কাজ খালি দেখা, তার থেকে আনন্দ পাওয়াটাও তোমার কাজ নয়, তার থেকে দুঃখ পাওয়াটাও তোমার কাজ নয়। এটা বোঝো। এটা যখন বুঝে যাবে, তখন তুমি মুক্তি পাবে, তোমার আত্মাও মুক্তি পাবে। তাহলে আজকে এইটুকুর মধ্যেই রাখছি, হ্যাঁ? এটা এইটুকু হয়নি। বলতে হয় বললাম এইটুকুনি। দেখা যাক কোথায় আমার গিয়ে কাছে শেষ। এটা টুকুই, কেন বলতো? কারণ অনেক না জিনিস না এখনো কত এখনো কিছু অনেক বলা জিনিস হয়নি আছে। জানিস। এই যে এই যে ডেল্টা ওয়েভ, একটা একটা গর্ভে থাকা সন্তান, সেটাকে এক্সপ্লেন করা হয়নি। গর্ভে থাকা সন্তান মানে কি? যোগনিদ্রায় রয়েছে, বিষ্ণু কি আচ্ছা, আর থেকে? বার বাড়িও না, আর বাড়িও না। লোকে আরো বেশি কনফিউজ হবে। ঠিক হ্যাঁ, আছে। অনেক কিছু বাদ রয়েছে। ডেল্টা ওয়েভ নিয়ে সে পরে আবার একটা আলোচনা করা যাবে। না, আমি বলছি যে অনেক কিছু বোঝানো হয়নি, অনেক হ্যাঁ কিছু জানি। বাদ গেল। অত কিন্তু আশা সহজে করছি যে আত্মা আত্মা। হ্যাঁ। ভূত প্রেত নয়, এটুকু অন্তত বুঝে গেছিস।
একদম। আত্মা ভূত হতে পারে না, আর আত্মা শরীর ছেড়েও কোথাও যায় না, আর আত্মা শরীরে ঢোকেও না। শরীর সৃষ্টি হওয়ার ইনবিল্ট। আগে থেকে আত্মার নিবাস, হ্যাঁ, আত্মা ইনবিল্ট রয়েছে। ইনবিল্ট। হ্যাঁ, ইনবিল্ট সফটওয়্যার। চলো, টাটা। ঠিক আছে, টাটা টাটা।